আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। প্রতিটি অ্যাম্বুলেন্স বোঝাই করে নিয়ে যায় দুঃসময়। কেউ ঠিকঠাক পৌঁছে যায় গন্তব্যে, কেউ বা পড়ে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। তেমনই এক অ্যাম্বুলেন্সের ঘটনা। দিনটা ছিল শুক্রবার। তার আগে বলি, আমার নাম আজাদ, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সেদিন পোস্টমর্টম করা লাশ নিয়ে যাচ্ছিলাম মাগুরায়, সাথে হেল্পার হাবিব। মাঝপথে গাড়ির পেছন থেকে শব্দ শুনে গাড়িটা সাইড করলাম। হাবিবকে দ্রুত পেছনে পাঠালাম কি হয়েছে দেখার জন্য। একটা সময় আমাকেও নামতে হলো। পেছনে গিয়ে দেখলাম ডালাটা সম্পূর্ণ খোলা, আর লাশটা সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু একটা আশ্চর্যজনক ও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই লাশটা স্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল এক পাশে কাঁধ হয়ে শুয়ে আছে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর হুসাইন তৌফিক লিখছি খোকসা, কুষ্টিয়া থেকে। আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সর্বদাই ভালোর দলে। আমি ভূত এফএমের একজন পুরনো শ্রোতা এবং বর্তমানে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। এই প্রথম কোনো ঘটনা লিখতে বসেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। এই ঘটনাটি আমার এলাকার বড় ভাই, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, তার কাছ থেকে শোনা। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব, আমি তার মতো করে উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমি আজাদ, ছদ্মনাম। কুষ্টিয়া শহরে প্রায় 7 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। দিন হোক বা রাত, আমাকে লাশবাহী গাড়ি নিয়ে লাশকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যস্থলে। ঠিক এমনই একটা দিন। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার অ্যাম্বুলেন্স ট্রিপ নিয়ে যাওয়ার কথা ছিল রাতে। আমিও আমার সহকারী হাবিব অপেক্ষা করছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে। হঠাৎ পোস্টমর্টমকৃত একটি লাশকে আমাদের সামনে আনা হলো। লাশটি ছিল সাদা কাপড়ে মোড়ানো। আমাদেরকে বলে দেয়া হয়েছিল এটি সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। লাশটিকে মাগুরা জেলার কোনো একটা গ্রামে, কারণবশত সেই গ্রামের নামটি উল্লেখ করছি না, সেখানে পৌঁছে দিতে হবে। আমরা সব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা, লাশের সাথে যাবে কে? তখন লাশের সাথে থাকা লাশের 2জন বান্ধবী ছিল। একজন যেতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে আরেকজন তার হাত চেপে ধরে বলল, আমরা বরং অন্য গাড়িতে যাই। লাশ লাশের মতন যাক, আমরা পেছনে পেছনে আছি অ্যাম্বুলেন্সের। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তারপর ওদের থেকে ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে উঠালাম। রাত তখন প্রায় 11:30। আমি গাড়ি চালাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট পাশের সিটে বসে আছে। প্রথম 30 মিনিট আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটা শুরু হয় যখন আমরা শেখপাড়া ইবি রোডে উঠি। আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এমনিতেও তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। চারিদিকের আবহাওয়া শীতল, কিন্তু পরিবেশটা কেমন একটা নিস্তব্ধ।
রাত তখন প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টির জন্য রাস্তাও প্রায় জনমানব শূন্য। হঠাৎ কিছু ট্রাক বা গাড়ি যাওয়া আসা করছে। মিনিট 5 পর আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব আমাকে বলল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে কেমন যেন গোগানির আওয়াজ আসছে। আমি ওকে বললাম, নেশা পানি করে এসছিস? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই কথা বুঝিয়ে ওকে ভয় থেকে সরিয়ে আনলাম। আমি 7 বছরে বহুবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এগুলো স্বাভাবিক ব্যাপার। তাই আমিও স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তখনও এই গাড়িতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কিছুক্ষণ পর হাবিব আবার বলে উঠল, ওস্তাদ, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন আমি গাড়ির স্পিড কমিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম, কিন্তু এবারও কিছু শুনতে পেলাম না। আমি ভেবেই নিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো নেশাপানি করেছে, যার জন্য এরকম ভুলভাল কথা বলছে। আমি ওকে রাগ করে বললাম, তুই ঘুমিয়ে যা, কাল তোর পানিশমেন্ট হবে। মহাজনকে বলে কাল থেকে আমার সাথে তোকে আর নেব না, একাই গাড়ি চালাবো। হাবিব জানালাটা একটু খুলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি তখন শেখপাড়া ছেড়ে ঝিনাইদহ হাইওয়েতে উঠেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার গাড়িটা কেমন যেন ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে গাড়ির পেছনে প্রায় 10-12 জন বসে আছে। আমি তখনও বিষয়টাকে তেমন আমলে নিইনি। আমি ড্রাইভিং করছি, আমার মতো করেই করছি। হঠাৎ আমি অনুভব করলাম আমার গাড়ির ছাদের উপরে কে যেন জোরে জোরে থাবা দিচ্ছে বারবার, আর মাঝে মাঝে নখ দিয়ে আঁচড় কাটছে। আমার মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই জাতীয় কোনো কিছু গাড়ির ছাদে ক্রমাগত থাবা দিচ্ছে। পেছন থেকে নারী সুরে কিছু কণ্ঠস্বর মাঝে মাঝে হেসে উঠছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু না, আমার ভুলকে ভুল প্রমাণ করে দিল পেছন থেকে আসা একটা আর্তনাদ, কান্নার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এমন একটা শব্দ যেন কোনো মেয়েকে কেউ নির্মমভাবে অত্যাচার করছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না হাবিব এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আমাদের সাথে হয়তো আজকে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি যত সূরা জানি সব পড়তে শুরু করলাম। হাবিব তখন ঘুমে মগ্ন। ও এমনিতেই ভীতু আর ভয় পাবে বলে ওকে আর ডাকিনি। মিনিট 5 পর আমি অনুভব করলাম আমার গাড়ির পেছনের ডালাটা খোলা এবং সেটি বাড়ি খাচ্ছে বারবার। আমি তৎক্ষণাৎ গাড়িটা সাইড করলাম। আমি হাবিবকে দ্রুত ডেকে তুললাম এবং হাবিবকে বিষয়টা দেখার জন্য পেছনে নিয়ে গেলাম। এরপর আমরা দেখলাম গাড়ির পেছনের ডালাটা সম্পূর্ণ খোলা আর লাশটা সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু আশ্চর্যজনক ও ভয়ানক ব্যাপার হচ্ছে লাশটা স্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত কাফনে মোড়ানোর সময় লাশকে চিৎ করেই শুইয়ে দেয়া হয়। এসব দেখার পর হাবিব অনেক ভয় পাচ্ছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, হয়তো ঝাঁকুনিতে এমন হয়েছে, চল দুজন ধরে ঠিক করে দেই। ঠিক করতে গিয়ে আমরা দেখি লাশের কাপড়ের গিট খোলা এবং একটা মাংস পচা দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি আগ্রহ নিয়ে লাশের কাফনটা একটু সরালাম। তারপর আমি যা দেখলাম তা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর। আমি দেখলাম লাশটার রক্তবর্ণ চেহারা, কাটা নাক, 2 চোয়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর লাশটা বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ লাল। এটা দেখার পর আমি হাবিব নিজেদেরকে স্থির রাখতে পারলাম না। লাশ থেকে দূরে সরে আসলাম। ওভাবেই ডালাটা কোনো মতে লাগিয়ে হাই স্পিডে গাড়ি চালানো শুরু করলাম। পেছন থেকে প্রচুর শব্দ আসছে। মনে হচ্ছে পৈশাচিক কোনো কিছু গাড়ির ভেতর ধস্তাধস্তি করছে। হাবিব ভয়ে কান্না শুরু করেছে। ততক্ষণে আমি যত সূরা পারি সব পড়ছি, আল্লাহকে ডাকছি। একটা সময় শব্দ কিছুটা কমলো। আমরা মাগুরা জেলায় প্রবেশ করলাম। লাশের বাড়ির একজনকে ফোন দিয়ে লোকেশন জেনে নিলাম। তখন মোটামুটি তেমন আর সমস্যা হয়নি। লোকেশন মোতাবেক লাশটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে দুজন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কি ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু আমাদের সামনে যে এখনো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে তা কে জানত। রাত তখন 2টা। লাশের বাড়ির লোকজনকে রাস্তায় ঘটা কোনো ঘটনা জানালাম না। তাদের থেকে ভাড়া নিয়ে একজনকে বললাম, ভাই, রাত তো অনেক হয়েছে, অন্ধকারও বেশি, এই গ্রামের রাস্তাও তেমন ভালো চিনি না,
সহজ শর্টকাট একটা রাস্তা বলেন না, যাতে সহজে মাগুরা হাইওয়েতে উঠতে পারি। তিনি একটা পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথ ধরে এগোতে লাগলাম। সেই শর্টকাট রাস্তায় উঠতে মাঝে কয়েকটা গ্রাম পড়ত। আমরাও সেইভাবে এগোচ্ছি। ঠিক কয়েকটি গ্রামের মাঝে এসে আমার একটু ঘুম পাচ্ছিল। পাশে হাবিব ঘুমাচ্ছে, ওকে ডেকে তুললাম। আমরা সবসময় যাত্রাপথে চায়ের একটা ফ্লাস্ক রাখি, যাতে ঘুম না পায়। দুইজন মিলে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতরেই চা খাচ্ছি। এসব ঘটনা মাথায় তখনও চলছে। আমরা ভাবছিলাম হয়তো আর কিছু ঘটবে না, বেঁচে গেছি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধা মহিলা ও একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের গাড়ির গ্লাসে কড়া নাড়ল। আমি প্রথমে হাবিবকে খুলতে নিষেধ করলাম, কিন্তু বৃদ্ধা ও ছোট মেয়েটা বারবার কড়া নাড়াতে একটা পর্যায়ে গ্লাসটা খুলতে বাধ্য হলাম। তখন সেই বৃদ্ধা বলল তার ছেলে নাকি খুব অসুস্থ, এটা নাকি তার নাতনি, তার ছেলে মাগুরার সরকারি হাসপাতালে ভর্তি। এই কথা শোনার পর সে নাকি রাতেই রওনা দিয়েছে। দ্রুত না গেলে তার ছেলেকে নাকি সে পাবে না। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। বলা বাহুল্য, বৃদ্ধার পরনে ছিল সাদা ও হালকা সংমিশ্রণে একটা শাড়ি, হাতে ছিল একটা পুটলি, আর ছোট মেয়েটার পরনে ছিল লাল জামা। গ্রামের বাচ্চা মেয়েরা যেরকম জামা পরে ঠিক সেরকম। আমি তাদেরকে বললাম, দেখুন, এটা লাশবাহী অ্যাম্বুলেন্স, আর মাত্রই একটা লাশকে নামিয়ে আসলাম তার বাড়িতে। আপনারা এই গাড়িতে যেতে পারবেন না। কিন্তু বৃদ্ধা মানতে নারাজ, কোনোভাবেই আমাদেরকে ছাড়বেন না। তিনি যে কোনো মূল্যেই যাবেন। পাশ থেকে হাবিব বলে উঠল, ওস্তাদ নিয়ে নেই, যেহেতু আমরাও ওইদিকে যাচ্ছি, হাইওয়েতে উঠব, নামিয়ে দিয়ে চলে যাব। আমিও হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে জায়গা করে দিলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, ভালোই হয়েছে, এমনিতেও যা সব ঘটছে আমাদের সাথে, এরপর রাস্তাঘাটও কিছু চিনি না, কেউ থাকলে ভালোই হয়, শুনে নেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম গাড়িটা আবার কেমন যেন ভার হয়ে আসছে। গ্রামের মেঠো রাস্তায় ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আমি আমার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করলাম আমার গাড়ির পেছনে বেশ কিছু শেয়াল বা কুকুর এই জাতীয় প্রাণী আমাদের পিছু নিয়েছে। তাদের দেখে মনে হচ্ছিল ওরা হিংস্র, গাড়ি থামালেই আমাদের গাড়ির উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গাড়ির স্পিড একেবারেই লো, খুবই আস্তে আস্তে চলছে। আমি আল্লাহকে স্মরণ করছি আর ড্রাইভিং করছি। চারিদিকে ঘন অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতেই পথ দেখে চলতে হচ্ছিল। এই পর্যায়ে সেই প্রাণীগুলোকে আর দেখতে পেলাম না। হঠাৎ গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল এবং আমি অনুভব করলাম আমার গাড়িটা কিছুক্ষণ মাটিতে, আবার কিছুক্ষণ শূন্যে ভাসছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। হাবিব তখনও ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আবারও একটু একটু ঘুম পাচ্ছে, তাই এমনটা হচ্ছে, মনের ভুলি। কিন্তু আগেও তো কত গাড়ি চালিয়েছি, এমন তো কখনো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? নাকি ওই ঘটনাগুলোর পর সবকিছুই এমন লাগছে? এসব ভাবতে ভাবতে আবার গাড়িটা স্টার্ট দিলাম। পেছনে সব নিশ্চুপ, কোনো সাড়া শব্দ নেই। এমন মনে হচ্ছে যেন পেছনে কেউই নেই। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম, এত রাতে এই নির্জন গ্রাম এলাকায় একটা বৃদ্ধা মহিলার সাথে ছোট একটা বাচ্চা কিভাবে আসলো? আর যদি তার ছেলে অসুস্থই থাকে, তার সাথে অন্য লোকেরা কোথায়? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ বাচ্চা মেয়েটার চিৎকারের আওয়াজ পেছন থেকে ভেসে আসলো। হাবিবকে জলদি ঘুম থেকে উঠিয়ে পেছনের ডালা খুলতেই আমরা যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমরা দেখলাম যেই মেয়ের লাশটাকে আমরা মাত্র নামিয়ে আসলাম, সেই মেয়েই গাড়িতে বসে আছে বুড়ি রূপে। লাশটার চুল পাকা, চোখ রক্তবর্ণ, সেই মাংস পচা দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। আর ওই জিনিসটা ওই বাচ্চা মেয়েটার গলা ছিঁড়ে হিংস্রভাবে তার রক্ত পান করছে। এসব আমাদের চোখের সামনেই ঘটছিল। আমরা হতভম্বের মতো তাকিয়েছিলাম, যেন পাথর হয়ে গেছি। আত্মা যেন বেরিয়ে আসছে। মনে হচ্ছিল আজই হয়তো আমাদের জীবনের শেষ রাত। গলা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ শব্দটি বের হচ্ছিল। হাবিব আর এসব দেখে নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। থরথর করে কাঁপছে শরীর। হাবিবকে ধরে গাড়িতে তুলে আল্লাহর নাম নিয়ে যত জোরে পারলাম গাড়ি ছোটালাম। কতদূর ড্রাইভ করেছি মনে নেই।
কিছুক্ষণ পর আমাদের অ্যাম্বুলেন্সের একটি টায়ার কোনো একটা কিছুর সাথে লেগে ফেটে যায়। পেছন থেকে অদ্ভুত ভাষার কিছু শব্দ ভেসে আসছিল। আমি সেই শব্দের কোনো অর্থ বের করতে পারছিলাম না। হাবিবের মুখে দ্রুত পানি ছিটিয়ে ওকে জাগিয়ে দুজন মিলে পেছনের দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্স রেখেই দৌড় শুরু করলাম। দুজন চিৎকার করছিলাম, কেউ আছেন, বাঁচান আমাদের, আমরা বিপদে পড়েছি। বলতে বলতে কখন যে একটি ক্ষেতের ভেতরে নেমে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষেতের ভেতরে পানি দেয়া ছিল, দুজনেরই পা কাদায় মাখামাখি, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক এবং চাঁদের আবছা আলোতে সামনে তাকিয়ে দেখি একটা লম্বা কালো ছায়া আমাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর দৌড়াতে যাব, তখন মনে হলো কাদার নিচ থেকে আমার পা কেউ যেন টেনে ধরছে। মুখ থুবড়ে ধানের জমিতে পড়ে গেলাম। হাবিব তখন পাগলের মতো এদিক ওদিকে ছুটছে বাঁচার আশায়। আমার মনে হচ্ছে কি যেন আমার পা কাদার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। হাবিবও আমার পাশের বেডেই শুয়ে। ওর একটা হাত ভেঙে গেছে। ওর জ্ঞান ফিরতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে তো আহত হলি? ও তখন আমাকে যা বলে আমি তা শুনে শিহরিত হলাম। ও আমাকে বলল, ওস্তাদ, আমি দেখলাম একটা বড় কালো ছায়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পাগলের মতো বাঁচার জন্য দৌড়াতে শুরু করলাম। একটা সরু আইল ধরে দৌড়াচ্ছিলাম। একটু সামনে গিয়ে দেখি সেই বুড়িরূপী লাশটা সেখানে দাঁড়িয়ে আছে, সাথে সেই মেয়েটা। আমাকে দেখে অবয়বটা হাসছে। আমার মনে হলো জিনিসটা আমাকে তুলে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। পরে আমাদের সাথে থাকা স্থানীয় লোকজনেরা এসে জিজ্ঞাসা করলো কিভাবে আমাদের এই দশা হলো। আমরা বিষয়টা এড়িয়ে গেলাম, বললাম আমরা অ্যাক্সিডেন্ট করেছি তাই এমন হয়েছে। তাদের ভাষ্যমতে আমাদের অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে নাকি পড়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোনো টায়ারই পাংচার হয়নি। এমনকি আমাদের নাকি কোনো ধান খেতে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে গাড়ি থেকে একটু দূরে বহু পুরনো শিমুল গাছের নিচে। তাহলে গতকাল যা ঘটেছিল সেটা কি মনের ভুল? এসব ভেবে কুষ্টিয়া থেকে ফিরে আসলাম। তারপর এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে কিছু দোয়া ও পানি পড়া দিয়ে পরদিন আসতে বললেন এবং তার পালিত জিনের সাহায্যে বিষয়টা পর্যবেক্ষণ করলেন। এরপর ফোন দিয়ে তার মাদ্রাসায় ডেকে বললেন, তোমাদের ভাগ্য ভালো, কাল বেঁচে গেছো। কাল তোমরা যে লাশটিকে নিয়ে গিয়েছিলে সেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিককৃত মেয়ের লাশ। আর যে বুড়ি আর ছোট্ট মেয়েটাকে দেখেছো, তারা ছিল দুইটা খারাপ পিশাচরূপী শয়তান। ওরা মেয়েটির সাথেই থাকতো। মেয়েটি মারা যাওয়ায় ওরা একা হয়ে যায়। যেহেতু তোমাদের গাড়িতেই মেয়েটিকে আনা হয়, তাই তোমাদের গাড়ির সাথে সাথে চলে আসে। জিন দুটি তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ফজরের আজান পড়ে যাওয়ায় আর কিছু করতে পারেনি। রাস্তাতেও যা কিছু দেখেছো ওই জিন দুটিরই কাজ। এখনও তাদের প্রভাব আছে তোমাদের ওপর। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছু আমল দিচ্ছি, মেনে চললে ইনশাল্লাহ আর কিছু হবে না। এই বলে হুজুর থামলেন। পরবর্তীতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রেখেছি, নিজে আর বেশি একটা চালাই না। এই বলে আজাদ ভাই থামলেন। তো এটাই ছিল ঘটনা। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, হয়তো অনেক টাইপিং মিস্টেক হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি নিশ্চিতভাবেই সত্য একটি ঘটনা, কেননা আজাদ ভাইয়ের সাথেই এই ঘটনা ঘটেছে এবং ঘটনাটি তিনিই আমাকে বলেছেন। তখন তার চোখে মুখে ছিল অন্যরকম এক ভয় আর বিস্ময়ের ছাপ। আসলে যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তগুলো। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আরও কিছু ঘটনা আছে আমার নিজের সাথে ঘটে যাওয়া, ঘটনা সিলেক্টেড হলে পাঠিয়ে দেব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell.
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি সহ শ্রোতা বন্ধুরা এ পর্যন্ত অনেক ধরনের লোমহর্ষক ঘটনা পড়েছেন বা শুনেছেন। হসপিটাল, লাশ কাটা ঘর, অ্যাম্বুলেন্স, কবরস্থান, শ্মশান, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা সহ অনেক ধরনের ঘটনা হয় হরহামেশাই। আপনারাও শুনে থাকেন, কিন্তু আপনি এবং আপনার শ্রোতা বন্ধুরা তাবলিগ জামায়াতে ঘটা কোনো ভয়ঙ্কর ঘটনা খুব কমই শুনেছেন। আমার আজকের লেখা ঘটনাগুলো পুরোটাই তাবলিগ জামায়াত কেন্দ্রিক। আমি এখানে একটু বলে রাখি না, তাবলিগ জামাত থেকেও আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি এবং পাই, কিছুদিন আগেও পেয়েছি। যাই হোক, আপনার ঘটনায় যাচ্ছি। লিখছেন, আমি আরিফ, সৌদি আরবের দাম্মাম শহর থেকে লিখছি। দেশের বাইরে থাকায় স্টুডিওতে সে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি সেই 2015 সাল থেকেই ভূত এফএম, তারপর সেটা বন্ধ হয়ে যাওয়ার পর পর্যায়ক্রমে ভূত.com-এর একজন বিশাল ভক্ত। প্রতি রাতে বিশেষ করে আপনার বলা ইমেল স্টোরিগুলো শুনে ঘুমানোর একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। এরপরে তিনি আমাদের প্রশংসা করেছেন, আমি সেগুলো না পড়ি, আমি সরাসরি চলে যাই ঘটনায়। শুরুতেই বলে নেই ঘটনাগুলো আমি কিভাবে সংগ্রহ করলাম। আমি মাঝে মাঝেই বোবা জিন দ্বারা আক্রমণের শিকার হই। আগে তো শুধু এটা রাতের বেলায় ঘটত, এখন যদি আমি কখনো দিনের বেলায়ও ঘুমাই তখনও এটার আক্রমণের শিকার হচ্ছি। তো এমনিভাবে অগাস্ট 18, 2023 সন্ধ্যার দিকে আমি একা রুমে শুয়েছিলাম। ঠিক তখনই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নের বিবরণটা অন্য কোনো দিন বলবো ইনশাল্লাহ। তো আচমকা ঘুম ভেঙে যাওয়ার ফলে আমি উঠে সামান্য পানি পান করে চলে গেলাম ওয়াশরুমে। মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে পাশের রুমে গেলাম। সেখানে আমার একজন রুমমেট বসেছিল। সে আমাকে দেখে বলল, ঘুমিয়েছিলে নাকি? আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি তাকে স্বপ্নে দেখা সবকিছু খুলে বললাম। তখন সে বলল, আমার আর আমার বন্ধুদের সাথে এর চেয়েও আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেগুলো আমি আরও অনেক আগে থেকেই ভূত.com-এ শেয়ার করব বলে ভাবছি, কিন্তু সময়ের অভাবে পারছি না। আমি তখন অনেক আগ্রহ নিয়ে তাকে বললাম, ঘটনাগুলো কি আমার সাথে শেয়ার করা যায়? তখন সে সম্মতি দিল। আমার রুমমেট যার সাথে ঘটনাগুলো ঘটেছে তার নাম সিয়াম। সিয়াম আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মোহ মায়াতে আটকে গিয়ে আল্লাহর ইবাদতের কথা ভুলেই যাই। তো সাল 2016 আমাদের এসএসসি পরীক্ষা চলাকালীন সময় আমি ও আমার কিছু বন্ধুবান্ধব মিলে ঠিক করলাম পরীক্ষা শেষে আমরা চিল্লায় যাব। আপনারা অনেকেই জানেন, আল্লাহ ও তার ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে অনেকেই ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিন শিক্ষা লাভ করে থাকেন। কেউ 3 দিন, আবার কেউ 40 দিনের জন্যও যান। সেটাকে মূলত চিল্লা বলা হয়। তো 40 দিনের নিয়ত করে চিল্লাতে যাই। বলে রাখা ভালো, সবগুলো ঘটনাতে একটি মসজিদ ব্যতীত বাকি যতগুলো মসজিদ আছে এবং আমাদের যে আমির সাহেব ছিলেন, যিনি আমাদেরকে গাইড করছিলেন, গোপনীয়তার কারণে যার নাম বলতে পারছি না, তাছাড়া বাকি সব স্থানে আমরা ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে তাদের আসল নামগুলোই ব্যবহার করব। আপনারা অনেকেই হয়তো জানেন, 40 দিনের তাবলিগি দাওয়াতে কাজের উদ্দেশ্যে গেলে সেখানে 3 দিন করে 13টি মসজিদে মোট 39 দিন থাকতে হয়। বাকি একটা দিন প্রথম যেখান থেকে রওনা করা হয় মূলত সেখান থেকেই গণনা করা শুরু হয়। সাল 2016 13ই মার্চ সকাল 7টায় কাকরাইল মসজিদে আমরা সবাই উপস্থিত হয়ে যাই। সেখানে জোহরের নামাজ পড়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকাল 4টার দিকে সদরঘাটে যাই। পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। আমাদের লঞ্চের নাম ছিল, নামটি আমি আর বললাম না। তারপর আল্লাহর নাম নিয়ে সেখান থেকে লঞ্চে করে বরগুনার কোনো একটা জায়গায় কোনো একটি মসজিদের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিই। পৌঁছাতে পৌঁছাতে সকাল 6টা বেজে যায়। সকাল 6টায় আমরা পায়রা বন্দর ঘাটে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে সোজা মসজিদের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা সর্বপ্রথম যে মসজিদটিতে গিয়েছিলাম, চারপাশটা খুবই ছিমছাম ছিল। মূলত এখান থেকেই একের পর এক ঘটনাগুলো আমাদের সাথে ঘটতে শুরু করলো। ঘটনাগুলো অনেক বড় হওয়ায় আমি ঘটনাগুলো ধাপে ধাপে বলার চেষ্টা করছি।
আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঘটনা 1। প্রথম দিন আমাদের তাবলিগের সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা না থাকায় ওই দিনটা শুধু প্রতিটা ওয়াক্তের নামাজ পড়েই আমরা কাটিয়ে দেই। এছাড়া আমরা তেমন কিছুই করিনি। আমাদের সাথে ঘটা ঘটনাগুলোর প্রথম ঘটনাটাই ওই প্রথম দিন রাতেই ঘটে যায়। ঘটনাটা মূলত আমাদের আমির সাহেবের সাথে ঘটে। আমরা সবাই যখন রাতের খাবার খেয়ে যার যার নির্দিষ্ট স্থানে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন খেয়াল করলাম আমির সাহেব মসজিদের ভেতরের মেহরাব ঠিক তার বরাবর ঘুমানোর জন্য সবকিছু রেডি করছেন। আমির সাহেবের যে ব্যাগটা ছিল সেটা ওই মেহরাবের মাঝখানেই তিনি রাখেন। তো ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে সবাই যখন একে একে ঘুম থেকে ওঠে, তখন খেয়াল করলাম আমাদের সবার স্থান ঠিকঠাক থাকলেও আমির সাহেবের স্থান পরিবর্তিত হয়ে গেছে। মানে ওনার বিছানা চাদর সহ উনি যে জায়গায় ঘুমিয়েছিলেন সেখান থেকে উনি বেশ খানিকটা দূরে শুয়ে আছেন। উনি ওঠার পর ওনার অবস্থান দেখে আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না। মনের ভুল ভেবে যখন উনি ওনার ব্যাগ থেকে মেসওয়াক বের করবেন বলে ব্যাগটা ওই মেহরাবে খুঁজতে গেলেন, তখন সেখানে ব্যাগটা পেলেন না। পুরো মসজিদ ভালোভাবে খোঁজার পরেও তার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। তখন তিনি তার ব্যাগের আশা প্রায় ছেড়েই দিলেন। ফজরের নামাজ পড়ার পর সবাই যখন বাইরে বের হয় মানুষকে দিনের দাওয়াত দিতে, একজনের নজরে পড়ে আমির সাহেবের হারানো সেই ব্যাগটা। হালকা কিছু ঝোপঝাড়ের আড়ালে ব্যাগটাকে দুমড়ে মুচড়ে কেউ যেন ছুঁড়ে ফেলেছে। কোনো মানুষ যদি এটা করত তাহলে এভাবে দুমড়ে মুচড়ে ফেলার কথা নয়। আমির সাহেব তখন সবটা বুঝতে পারলেন। তিনি আমাদেরকে বিষয়টা খুলে বললেন। গতকাল লং জার্নি করার ফলে ক্লান্ত শরীর নিয়ে তিনি বিছানা পেতে ঘুমাতেই ঘুমিয়ে যান। তিনি খেয়াল করেননি তিনি কোথায় ঘুমাচ্ছেন। আসলে গভীর রাতে জিনেরা মসজিদে নামাজ পড়তে আসে। তারা যখন এসে দেখে যে আমির সাহেব তাদের নামাজের স্থানে ব্যাগ রেখে ঘুমাচ্ছেন, তারা এটা ভালোভাবে নেয়নি। আমির সাহেব ভালো করেই জানতেন যে গভীর রাতে মসজিদে জিনেরা নামাজ পড়তে আসেই, তাই তিনি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেন এবং এই ঘটনাগুলো সবাইকেই হতভম্ব করে দেয়। ঘটনা 2। প্রথম ঘটনাটি ঘটার পর আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে যাই। আমরা একজন আরেকজনের সাথে বলাবলি করতে লাগলাম এই বলে যে আমাদের সাথে খারাপ কিছু ঘটবে না তো। আমির সাহেবের সাথে ঘটা প্রথম রাতের ঘটনার পর আমির সাহেব খুব সাবধানতার সাথেই জিনেদের জায়গাটা ছেড়েই ঘুমাতেন। বাকিদেরকেও সবকিছু বুঝিয়ে দিলেন যেন কেউ আর ওই কাজটি না করে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। নবম দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কোনো প্রকার কিছু ঘটেনি। কিন্তু 10ম দিনে এসে এই ধারণা পুরো পাল্টে গেল। দ্বিতীয় ঘটনাটি স্বয়ং আমার নিজের সাথেই ঘটে গেল। আমি সেই ভয়ানক রাতটার জলজ্যান্ত সাক্ষী। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি আমার নামটা আবার বলছি। আমি সিয়াম। আমি আমার বন্ধু শিপন 10ম দিনে দৈনন্দিন কাজগুলো সেরে প্রতি ওয়াক্তের নামাজগুলো ঠিকঠাকভাবে পড়ে নিলাম। মানুষের কিছু কিছু বদ অভ্যাস থাকে যেগুলো তারা অনেক চেষ্টার পরেও ছাড়তে পারে না। তেমনিভাবে আমারও একটা বদ অভ্যাস ছিল, আর সেটা হলো স্মোক করা। তাবলিগ জামাতে এসে এই বদ অভ্যাসটা থেকে অনেক বাঁচার চেষ্টা করেও মাঝে মাঝে শয়তানের ধোঁকায় করে ফেলতাম। কিন্তু 10ম দিনে এসে আমার কোনো একটা ব্যক্তিগত কারণে খুবই আপসেট লাগছিল। মন ভালো না থাকায় ওই রাতে বন্ধু শিপনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি 2 কিলোমিটার দূরে থাকা ছোট্ট একটি টং দোকানের উদ্দেশ্যে। সেমি পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুরুতেই হালকা মৃদু আলোতে সামান্য খানিকটা দূরে একটা মাদ্রাসা দেখতে পেলাম। তার পাশে একটা চিকন সরু রাস্তা, আর তার থেকে বেশ খানিকটা দূরে একটা বড় কবরস্থান। তো আমরা দুজন খুব স্বাভাবিকভাবেই যেতে লাগলাম। ওই দিনের আবহাওয়া এতটাই পারফেক্ট ছিল, সাথে হালকা মৃদু বাতাস। যখন গায়ে এসে সেই বাতাস লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সবসময় ঢাকায় থেকেছি, বন্ধুদের সাথে লেট নাইট আড্ডা দিয়েছি, তাই হঠাৎ এমন সুন্দর গ্রামীণ পরিবেশ পেয়ে মনটা কিছুটা হলেও ফুরফুরা লাগছিল। দূর থেকে টং দোকানে একটা হারিকেনের মিটি মিটি আলো দেখা যাচ্ছে। আপনারা হয়তো গ্রাম অঞ্চলে এরকম অসংখ্য দোকান দেখেছেন যেগুলো বাড়ির সাথেই লাগানো। গ্রামগঞ্জের এরকম দোকানগুলো মূলত মাটির বা টিনের হয়ে থাকে। আপনি ও শ্রোতা বন্ধুরা হয়তো আরও একটা বিষয় জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে রাত 8টার পর থেকেই চারপাশের পরিবেশ শান্ত হতে শুরু করে। দেখলে মনে হয় গভীর রাত,
2টা কি 3টা বেজে গেছে। যদিও সালটা 2016, তারপরেও সেখানকার পরিবেশ অনেকটাই সেই পুরনো দিনের গ্রাম অঞ্চলের মতোই ছিল, একদম চুপচাপ চারপাশ। সত্যি কথা বলতে কি, আমরা এমন পরিবেশ পেয়ে আরও বেশি আনন্দিত হয়ে যাই। দুজন মিলে টং দোকানে বসে আড্ডা দিতে দিতে ঘড়িতে হঠাৎ লক্ষ্য করি রাত 11টা বেজে গেছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরও দেরি করলে আমির সাহেব রাগান্বিত হতে পারে ভেবে দুজনে ঠিক করলাম এখনই রওনা দিয়ে দেয়াই ভালো। এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমরা জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের সাক্ষী হলাম ফেরার পথে। যে পথ ধরে টং দোকানে গিয়েছিলাম ঠিক সেই পথ দিয়েই আমরা মসজিদের উদ্দেশ্যে ফিরছিলাম। এমনিতেও অজপাড়া গ্রাম, তার ওপর রাত 11টা বেজে গেছে। আমরা আমাদের থেকে সামান্য কয়েক হাতে দূরের কিছুও দেখতে পাচ্ছিলাম না। জানি রাখা ভালো, যেহেতু আমরা এখানে দিনই শিক্ষা লাভের আশায় এসেছি। আমাদের সবার মোবাইলগুলো প্রথম দিনই আমির সাহেব একটা ব্যাগে করে রেখে দিয়েছিলেন। আসার পথে বিদ্যুতের ব্যবস্থা ভালো না থাকায় বৈদ্যুতিক কোনো প্রকার লাইটও বলতে গেলে ছিল না। আমরা দুজনে নানান রকম বিষয়ে গল্প করতে করতে মাদ্রাসার খুব কাছাকাছি চলে আসি। হঠাৎ কি যেন মনে করে আমি মাদ্রাসার দিকে তাকাই। মাদ্রাসার মেইন গেটের মাথায় ছোট্ট একটা লাইটের মিটিমিটি আলোয় আমি দেখলাম গাঢ় কালো বর্ণের কিছু একটা মাদ্রাসার ছাদ থেকে লাফ দিয়ে মাদ্রাসার এক কোনায় পড়ল। প্রথমে কিছুটা ভয় পেলেও বেড়াল ভেবে যেই না সামনে এক কদম ফেললাম, অমনি ওই জিনিসটা ওইখান থেকে এক লাফ দিয়ে আমাদের থেকে কমপক্ষে 10 হাত সামনে ঠিক মাঝ রাস্তায় এসে পড়ল। জিনিসটাকে দেখেই আমার মুখ থেকে বেরিয়ে আসলো একটা দোয়া। বিশ্বাস করবেন কিনা জানি না, আচমকা এমন কিছু একটা দেখবো আমি কল্পনাতেও ভাবিনি। একটা কালো অবয়ব কমপক্ষে 10-12 ফুটের মতো হবে, যার শরীরের কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র অনুভব করা যাচ্ছে যে সামনে ঘন কালো কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আমার রক্ত হিম হয়ে যায়। ততক্ষণে খেয়াল করলাম শিপন আর আমি দুজনেই ঘামতে শুরু করেছি। কোনো প্রকার শব্দ নড়াচড়া কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাদের হাত পা যেন অসাড় হয়ে গেছে। দৌড় দিয়ে পালাবো সেটাও তখন কেন যেন মাথায় আসছিল না। এইভাবে 10-15 সেকেন্ডের মতো আমাদের চিন্তা ভাবনা হারিয়ে এক জায়গায় আমরা ঠাঁই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তন্দ্রা কাটতেই শিপনকে বললাম, আমার হাতটা ধর, যাই হয়ে যাক হাত ছাড়বি না। একদিকে তো ঘামছিলামই, আর অন্যদিকে এমন দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। পেছন দিক থেকে পালাবো ভেবে এক পা পেছনে রাখতেই ওই জিনিস আবার বড় একটা লাফ দিয়ে রাস্তা থেকে খানিকটা দূরে থাকা নারকেল গাছের মাথায় গিয়ে বসলো। এমন দৃশ্য দেখে আমাদের দুজনেরই প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো উপক্রম। আমি নিজের প্রতি কিছুটা আত্মবিশ্বাস এনে শিপনের হাত শক্ত করে ধরে শিপনকে ফিসফিসিয়ে বললাম, একদম কথা বলবি না, আর ভুলেও পেছনে তাকাবি না। সোজা সামনের দিকে কয়েক পা ফেলে দৌড় দেওয়ার পরিকল্পনা করলাম। হঠাৎ মনে পড়ল যে মুরব্বী ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শুনতে পেতাম খারাপ কোনো কিছু আগুন দেখলে নাকি ভয় পায়, এবং কখনো যদি এমন কিছুর সম্মুখীন হই তাহলে যেন ভুলেও পেছনে ফিরে না তাকাই। কথাটি মনে পড়তেই পকেট থেকে দেশলাইটা বের করে একটার পর একটা জ্বালাতে শুরু করলাম, আর গুটি গুটি পায়ে দুজনে কোনো রকমে সামনের দিকে এগোতে লাগলাম। আমার দেশলাইটিতে খুব অল্প কয়েকটা কাঠি ছিল। অন্যান্য সময় দেশলাই জ্বালানোর আগুন কম করে হলেও 7-8 সেকেন্ড জ্বলে থাকে, কিন্তু তখন বড়জোর 2 সেকেন্ড পরেই নিভে যাচ্ছিল। এইভাবে 6-7টা দেশলাইয়ের কাঠি জ্বালানোর পর খেয়াল করলাম দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেছে। আর ঠিক তখন অনুভব করলাম আমাদের পেছনে কোনো একটা কিছুর অস্তিত্ব, যেন কোনো একটা কিছু আমাদের দুজনকে পেছন থেকে ধরার চেষ্টা করছে। আর যাই হয়ে যাক না কেন পেছনে ঘুরে তাকাবো না বলে ভয়ে চোখ বন্ধ করেই হাঁটার গতি বাড়িয়ে দিয়ে সামনের দিকে চলতে শুরু করলাম। শান্ত পরিবেশটা যেন হঠাৎ করেই অশান্ত রূপে পরিণত হলো। ঘন ঘন দমকা বাতাস বয়ে যেতে লাগলো চারপাশটায়। আচমকা একটা নারকেল গাছের ডাল দুমড়ে মুচড়ে ভেঙে আমাদের দুজনের ঠিক 4 হাত সামনে ছুঁড়ে ফেলা হলো। ভয়ে আমার শির দাঁড়া দিয়ে বরফের শীতল স্রোত বয়ে গেল। আর কোনো কিছু না ভেবেই দিক বিদিক হারিয়ে দুজন ছুটতে শুরু করলাম। দৌড়ানোর এক পর্যায়ে মাদ্রাসা থেকে কিছুটা সামনে একটা কবরস্থানের শেষ প্রান্তে এসে পৌঁছাতেই সাদা লুঙ্গি ও অনেক পুরনো একটা শার্ট পরা একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। লোকটার বয়স আনুমানিক 70 থেকে 75 হবে।
জীর্ণ শীর্ণ কঙ্কালসার দেহ আর গাল ভর্তি সাদা ধবধবে দাঁড়িতে লোকটাকে দেখে কিছুটা হলেও সাহস ফিরে পেলাম আমরা। আচমকাই বৃদ্ধ লোকটা বলে উঠল, কি ব্যাপার বাবাজিরা, এই এত রাইতে কই থেকে আসলা? খারাপ কিছু দেখলা নাকি? লোকটার কথাটি শুনেই আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, উনি এই বিষয়টা কিভাবে জানলেন? শিপন কৌতূহল বশত ওই লোকটাকে জিজ্ঞেস করেই ফেলল, আপনি কিভাবে জানলেন আমাদের কি হয়েছে? বৃদ্ধ লোকটা মুচকি হাসি দিয়ে বললেন, সব কিছুর কারণ জানতেছেও না। আমি তোমাদের দুজনকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এটা পড়তে পড়তে সোজা সামনের দিকে হেঁটে চলে যাবে, ভুলেও পেছনে তাকাবে না। কখনোই এই রাস্তা দিয়ে রাত 8টার পর আসবে না, জায়গাটা ভালো না। এই বলেই তিনি একটা দোয়া শিখিয়ে দেন। আমরা আর কোনো কিছু না বলে ওনার বলা দোয়াটা পড়তে পড়তে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এইভাবে হাঁটার এক পর্যায়ে আমরা মসজিদের সামনে থাকা পুকুরে দুজন মিলে অজু করে সোজা মসজিদে চলে আসি। ক্লান্ত শরীর নিয়ে মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আমরা দুজন ঘুমিয়ে পড়ি। বিষয়টা আমির সাহেব নোটিস করলেন। পরদিন সকালে আমির সাহেব আমাদের দুজনকে ডেকে নিয়ে গতকাল রাতে আমাদের সাথে ঘটা সবকিছুর ব্যাপারে জানতে চাইলেন। আমরা দুজন তো হতভম্ব হয়ে যাই। আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন সব? জবাবে আমির সাহেব বললেন, কাকরাইল মসজিদ থেকে একজন বুজুর্গ, তিনি ফোন করে সব বলেছেন। বলে রাখা ভালো, আমরা প্রথম দিন যখন রওনা দিয়েছিলাম ওই কাকরাইল মসজিদটা থেকেই আমরা রওনা হয়েছিলাম। ওইখান থেকে একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা পুরো জামায়াতটা নিয়ন্ত্রণ করা হতো। আমি মনে মনে চিন্তা করলাম যে কাকরাইল মসজিদের সেই ব্যক্তিই বা এই ঘটনা জানলেন কিভাবে। কোনো কিছু না বুঝে যখন আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, তার জবাবে আমির সাহেব বললেন, সেটা এখন তোমাদের না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, এখন থেকে এশার নামাজ পড়ার পর বাইরে যাওয়া নিষেধ। আমির সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখন থেকে রাতের বেলা যেখানে যাও না কেন, সব সময় তোমার সঙ্গে 3 জনকে রাখবে। আমির সাহেবের বলা এমন অদ্ভুত কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকি ওনার দিকে। কেন সন্ধ্যার সময় 3 জনকে সাথে রাখতে হবে তা জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আমির সাহেব বললেন, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করবে না। আমি যেইভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে, নয়তো তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আর কথা না বাড়িয়ে তার কথায় সায় দিলাম। তারপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিছুক্ষণ আগে কাকরাইল মসজিদ থেকে কল দেয়া বুজুর্গ ব্যক্তি সম্পর্কে বলছিলাম। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটা ওই কাকরাইল মসজিদের বুজুর্গ রিলেটেড। ঘটনা 3, আমাদের সাথে এ পর্যন্ত যা যা ঘটেছে তা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু 30তম রাতে আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। বলে রাখা ভালো, 30তম রাতটা ছিল অমাবস্যার রাত। আপনারা জানেন যে অমাবস্যার রাতে চারিদিক নিশ্চুপ আর ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকে। আর এই রকম রাতে কি কি হতে পারে আশা করি আপনারা সবাই জানেন। তো 30তম রাতের বেলা আমাদেরই জামায়াতের একজন বড় ভাই, যার নাম ইমন, তার সাথেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। ইমন ভাই সম্পর্কে একটু বলে নেই। ইমন ভাই আগে থেকেই নামাজ কালাম পড়ত। উনি দেখতেও বেশ ফর্সা সুন্দর চেহারার অধিকারী। এখানে আসার পর তাহাজ্জুদের নামাজ পড়াটা ওনার অভ্যাসে পরিণত হয়। প্রতিদিনকার মতো আমরা সবাই রাত 10টা নাগাদ সবকিছু সেরে ঘুমানোর প্রস্তুতি নেই। তারপর ওই রাতে কি ঘটেছিল সেটা ইমন ভাইয়ের মুখ থেকেই শোনা। তিনি আমাদের যেভাবে বলেছিলেন আমিও সেইভাবে বলার চেষ্টা করছি। তো 30তম রাতের বেলা ঘুমানোর আগে ইমন ভাইয়ের বন্ধু বাদল ভাই ইমন ভাইকে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলে তাকে যেন ডেকে দেয়া হয়। প্রতি রাতের মতো ইমন ভাই রাত 2:30টার দিকে ঘুম থেকে উঠে বাদল ভাইকে ডাক দিলেন। জবাবে বাদল ভাই বললেন, তুই যা, আমি আসছি। এই বলে ইমন ভাই মেসওয়াক হাতে বেরিয়ে পড়লেন পুকুর ঘাটের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, আমরা 30তম দিনে যে মসজিদটায় অবস্থান করছিলাম সেটি দোতলা বিশিষ্ট। মসজিদটার চারপাশে ছিল খুবই নিরিবিলি প্রকৃতি। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না বললেই চলে। মসজিদটার ডান দিকে ছিল একটা কবরস্থান, আর বাম পাশটাতে ছিল ঘন ঝোপঝাড়, এবং এই ঝোপঝাড়ের মধ্যেই ছিল একটা বিশাল হিজল গাছ। মসজিদটার উল্টো দিকে একটি পুকুর ছিল। এখানে বলে রাখা ভালো, মসজিদটার সদর দরজা মাত্র একটি,
যার কারণে অজু করার জন্য পুকুরে আসতে হলে ঘুরে আসতে হতো। পুকুরটার চারিদিকেই গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। তো মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। যখন ইমন ভাই মেসওয়াক হাতে ঘাটে এসে পৌঁছালেন, তখন ইমন ভাই শুনতে পেলেন বাদল ভাই তাকে নাম ধরে ডাকছে। ইমন, ইমন, এদিকে আয়। তো ইমন ভাই ওনার বন্ধুর কণ্ঠ শুনে তার উৎস খোঁজার জন্য ঝোপঝাড়ের দিকে হেঁটে যেতে শুরু করলেন। উনি ঝোপঝাড়ের কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেলেন ওনার বন্ধু বাদল ভাই সেই বড় হিজল গাছটার নিচে দাঁড়িয়ে আছেন। ইমন ভাই হঠাৎ বাদল ভাইকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভরকে গিয়ে নিজেও দাঁড়িয়ে পড়াতে বাদল ভাই বললেন, কিরে ইমন, দাঁড়িয়ে পড়লি কেন? আমার কাছে আয়। বাদল ভাইয়ের এমন কথা শুনে হঠাৎ করেই যেন ইমন ভাই হিতাহিত জ্ঞান হারিয়ে ওনার দিকে হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পরেই হঠাৎ পেছন থেকে বাদল ভাই ডেকে বললেন, কিরে ইমন, ওইদিকে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? তখন ইমন ভাই তার হুঁশ ফিরে পান। আচমকা বাদল ভাইকে পেছনে দেখতে পেয়ে অনেকটাই ভয় পেয়ে যান ইমন ভাই। আতঙ্কে আর ভয়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই দেখতে পেলেন হিজল গাছটার নিচে দাঁড়িয়ে থাকা বাদল ভাইয়ের মতো একটা অবয়ব পৈশাচিক হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ইমন ভাই নিজেকে আর ধরে রাখতে পারেননি, ওইখানেই সেন্সলেস হয়ে যান। ইমন ভাইয়ের এমন হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়াতে বাদল ভাই কোনো কিছু বুঝতে না পেরে আতঙ্কে অনেক জোরে জোরে চিৎকার শুরু করে দেন। বাদল ভাই এত জোরে চিৎকার করছিলেন, মসজিদের ভেতরে থাকা আমির সাহেব সহ আরও বেশ কয়েকজনের ঘুম ভেঙে যায়। তারপর 4-5 জন মিলে ইমন ভাইকে ধরাধরি করে নিয়ে আসেন মসজিদের ভেতর। আমির সাহেব কি হয়েছে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। আমির সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে ইমন ভাইকে ঝাড়ফুঁক করে দেন। কমপক্ষে 1 ঘন্টা পর ইমন ভাইয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ইমন ভাইয়ের কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি সবটা খুলে বলেন। সবটা শুনে বাদল ভাই তাজ্জব বনে গেলেন, কারণ তখন বাদল ভাই ইমন ভাইয়ের ঠিক পেছনেই ছিলেন, কিন্তু ইমন ভাইয়ের সামনে থাকা ওই অবয়বটার কথা বা চেহারা কোনো কিছুই তিনি শোনেননি বা দেখেননি। আমির সাহেব সবাইকে একসাথে জড়ো করে বললেন বাকি দিনগুলো খুব সাবধানে থাকতে, রাতের বেলা খুব দরকারি কাজ ছাড়া বাইরে না যেতে। 30তম রাতের বেলায় ইমন ভাইয়ের সাথে ঘটা এমন ঘটনা শুনে তার পরের দিন সকাল থেকে সবার মাঝে একটা ভয় কাজ করে। তো 31তম দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়। ওই রাতে কারোর সাথেই কোনো কিছু ঘটেনি, কিন্তু 32তম দিন সন্ধ্যা থেকেই চারপাশের আবহাওয়াটা অন্য দিন থেকে অনেক শান্ত আর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ সন্ধ্যা থেকেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। আস্তে আস্তে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছিল। একটানা এশার নামাজ পর্যন্ত বৃষ্টি পড়ার পর আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কমতে থাকে। ঝিরঝিরে বৃষ্টি তখনও হচ্ছিল বিধায় গায়ে হালকা হালকা ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছিল। আপনারা নিশ্চয়ই জানেন এরকম আবহাওয়াতে যে কারোরই খুব অল্পতেই ঘুম পেয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এমন মনোমুগ্ধকর আবহাওয়া পেয়ে আমরা সবাই ওই রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত 2:30টার দিকে ইমন ভাই শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। চোখ খুলে বিষয়টা বোঝার জন্য উঠতেই ইমন ভাই শুনতে পেলেন আমির সাহেবের কণ্ঠ। আমির সাহেবের ডাকটা ছিল এমন, ইমন, হ্যাঁ ইমন, তাহাজ্জুদের নামাজ পড়বে না? তো এমন কথা শুনে ইমন ভাই মনে মনে ভাবলেন, আসলেই তো গতকাল তো আমি তাহাজ্জুদের নামাজ পড়িনি। আমির সাহেব হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। যাই, আমিও অজু করে ওনার সাথে নামাজটা পড়ে ফেলি। মেসওয়াক হাতে মসজিদ থেকে বের হয়ে কিছুটা পথ যাওয়ার পর আচমকা ইমন ভাই ফিল করলেন একটা দমকা গরম হাওয়া এসে ওনার গায়ে লাগলো। ওই রাতে অনেক বৃষ্টির ফলে চারপাশের আবহাওয়া ঠান্ডা থাকার পরেও আচমকা এমন দমকা গরম বাতাস গায়ে লাগাতে ইমন ভাই কিছুটা ঘাবড়ে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে ভাবার এক পর্যায়ে আবার শুনতে পেলেন আমির সাহেবের সেই কণ্ঠ, কি হলো ইমন, দাঁড়িয়ে পড়লে কেন? ইমন ভাই আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করলেন। ঘাটের অনেকটা কাছাকাছি এসে পৌঁছানোর পর ইমন ভাই ভালো করে খেয়াল করলেন আমির সাহেব আশেপাশে কোথাও নেই। এতক্ষণ তো এদিক থেকেই আমির সাহেব ডাকছিলেন, এখন হঠাৎ করেই আমির সাহেব কোথায় চলে গেলেন? এদিক সেদিক ভালো করে খুঁজতেই হঠাৎ ইমন ভাই লক্ষ্য করলেন পুকুর পাড়ের এক পাশে থাকা একটা বেল গাছের পেছনে কি যেন একটা আলোর রেখা দেখা যাচ্ছে।
উল্লেখ্য, পুকুর পাড়ের এই পাশটাতে কোনো রকম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। এত রাতে কিসের আলো ভাবার এক পর্যায়ে ইমন ভাই লক্ষ্য করলেন বেলগাছের পেছনে থাকা ওই আলোর রশ্মিটা গাছের পেছন থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইমন ভাই দেখলেন ওই আলোক রশ্মি ভেদ করে একটি মেয়ে বেরিয়ে এলো। ইমন ভাইয়ের ভাষ্যমতে মেয়েটি অনেক বড়, লম্বা চুলের অধিকারী, পরনে সাদা শাড়ি, চোখে কালো অংশটি নেই, সম্পূর্ণ সাদা। চেহারাটা ফ্যাকাশে বর্ণের, আর গালে কোনো প্রকার মাংস নেই বললেই চলে। এমন দৃশ্য দেখার পর ইমন ভাই জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যান। মেয়েটি তখন ভারী কণ্ঠে বলল, তুই যেদিন থেকে এখানে এসেছিস সেদিন থেকেই তোকে ভালো লেগেছে। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে ইমন ভাইয়ের সাথে গত রাতে ঘটা হিজল গাছের নিচের ওই ঘটনাটি। ওই দিন অবয়বটা হাওয়ায় মিলিয়ে যেতে যেতে বলেছিল সে আবার আসবে। ইমন ভাইয়ের হঠাৎ করেই সেই রাতের ঘটনা মনে পড়ে যায়। আতঙ্কে ভয়ে ইমন ভাই শিউরে ওঠেন। ওই সাদা শাড়ি পরা অবয়বটা একটা বিশ্রী হাসি দিয়ে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। আর ঠিক তখনই ইমন ভাইয়ের নাকে একটা অতি মিষ্টি ঘ্রাণ আসে। তারপর ইমন ভাইয়ের আর কিছু মনে নেই। সকালবেলায় মসজিদের আঙিনার জায়গাতে ইমন ভাইকে পড়ে থাকতে দেখা যায়। সবাই মিলে ধরাধরি করে ইমন ভাইকে মসজিদের ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ইমন ভাই তার সাথে ঘটনা খুলে বলেন এবং বলা মাত্রই কাকরাইল মসজিদ থেকে ওই বুজুর্গ লোকটার কল আসে। তিনি সবাইকে সাবধান করে বলেন কেউ যেন মসজিদ থেকে বাইরে না যায়। উনি ওনার দুজন সহকর্মীকে পাঠাচ্ছেন আমাদের এখানে, ততক্ষণ পর্যন্ত যেন আমরা সাবধানে থাকি। এই বলে কল কেটে দিলেন। ওনার কথা মতো আমরা কেউই আর মসজিদ থেকে বাইরে যায়নি। মাগরিবের নামাজের পরপরই কাকরাইল মসজিদ থেকে আসা ৬০-৬৫ বছরের দুজন লোক আসে। গোপনীয়তার কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না। ওনারা আসার পর খানিকটা বিশ্রাম নিলেন। এভাবে এশার নামাজের সময় হয়ে গেলে সবাই মিলে নামাজ আদায় করি আমরা। নামাজ শেষে ওই দুজন ব্যক্তি আমাদের সবাইকে ঝাড়ফুঁক করেন। কৌতূহল বশত আমরা ওনাদের কাছে গতকাল রাতের ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ওনাদের মধ্য থেকে একজন বলা শুরু করেন, তোমরা সবাই তো এতটুকু পর্যন্ত জানলে যে গতকাল রাতে ইমনের নাকে হঠাৎ করে একটা মিষ্টি ঘ্রাণ এসেছিল, কিন্তু কেন এসেছিল সেটা আমি তোমাদেরকে বলছি। শোনো তাহলে। প্রতি রাতে এই মসজিদটার পাশে যে কবরস্থানটা আছে তার পথ ধরে একজন ভালো জিন তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। তাহাজ্জুদ থেকে শুরু করে ফজরের নামাজ পড়া পর্যন্ত জিনটা এখানেই অবস্থান করে। তো সব সময়ের মতো ওই দিন ওই জিনটা মসজিদের উদ্দেশ্যে আসার সময় পুকুর পাড়ে দেখল ইমন একটা পিশাচের কবলে পড়েছে। পিশাচটা ইমনের ক্ষতি করার উদ্দেশ্যে এগোতে শুরু করেছে যখন ওই জিনটা তখন এসে ইমনকে বাঁচায়। তারপর ওই ভালো জিনটা কাকরাইল মসজিদে থাকা ওই বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখা দেয়। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি আবু সাঈদ আল উতাইবি। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মধ্য থেকে একজনকে ওখানে পাঠাও, নয়তো বড় বিপদ হতে পারে। সে কারণেই আমাদের এখানে আসা। এই বলে তিনি থামলেন। তারপর ওনারা আমাদের আরও কিছু আমল শিখিয়ে দিলেন। বাকি দিনগুলোতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি। আমরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে তাবলিগ জামায়াত শেষ করে বাড়িতে চলে আসি। এই বলে সিয়াম তার ঘটনা শেষ করল। সিয়াম যখন ঘটনাগুলো বলছিল তখন আমি বারবার খেয়াল করছিলাম তার হাতের পশমগুলো সোজা দাঁড়িয়ে যাচ্ছিল। এখনো সিয়ামের গায়ে কাটা দিয়ে যায় তার সাথে ঘটা সেই ঘটনাগুলো যখন সে মনে করে। সিয়াম ভাইয়ের সাথে থাকা 7টা জিন রুকাইয়ার মাধ্যমে বোতলবন্দি করার একটা ঘটনা আছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে ওইটা লিখে পাঠাবো। অনেক অনেক ভালো থাকবেন। আপনিও আপনার পরিবারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে এবং আপনারাও এরকম ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. ভূত
রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে নতুন একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই ঘটনাটি আমরা পেয়েছি কলকাতা থেকে। আমরা পশ্চিমবঙ্গ থেকে মাঝে মাঝে এই ঘটনা পাই এবং সেই ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং হয়, আপনারা সবাই জানেন। তো এরকমই একটা ঘটনা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেলদা, আশা করি আপনি ভালো আছেন। আমি অন্বেষা চ্যাটার্জি, কলকাতায় বসবাসকারী আপনার একজন বড় ভক্ত। এটি ভূত.com শেয়ার করার জন্য আমার প্রথম লেখা। আজ আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা, একটি সংগ্রহ করা ঘটনা এবং কলকাতার কয়েকটি পরিচিত হন্টেড প্লেসের কিছু তথ্য তুলে ধরছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমার নিজের অভিজ্ঞতার কথাই বলি। আমি যখন ছোট ছিলাম, এক রাতে আমার বাড়ির কাছের একটা পুরনো বটগাছের ডালে একজন মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। তার চুল ছিল অত্যন্ত লম্বা আর পরনে ছিল একটা লম্বা সাদা শাড়ি, যা অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। ভয়ে দৌড়ে বাড়ি ফিরে বাবা মাকে সবকিছু বললেও কেউ আমার কথা বিশ্বাস করেনি। পরে জানতে পারি অনেকে মনে করে ওই অবয়বটি ছিল একটি শাকচুন্নি। শোনা যায় বহু বছর আগে যখন আমাদের বর্তমান বাড়িটি ছিল না, তখন ওই জায়গায় একটি বড় জমিদার বাড়ি ছিল, যাকে সবাই রায় বাড়ি বলে চিনত। এক রাতে জমিদার রায় প্রশান্তের স্ত্রী রাঘিনী দেবী রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকেই নাকি ওই বটগাছটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। অনেকেই আমার মতো রাতের অন্ধকারে গাছের ডালে এক মহিলাকে বসে থাকতে দেখেছেন। ধীরে ধীরে লোকমুখে রটতে থাকে রাঘিনী দেবী শাকচুন্নি হয়ে ওই গাছেই বসবাস করেন। তাই আজও গাছটি শাকচুন্নির গাছ বলেই পরিচিত। এবার আমার সংগ্রহ করা একটা ঘটনার কথা বলি। এই ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের এক বান্ধবীর সঙ্গে। আমরা দুজনেই রবীন্দ্র সরোবর এলাকায় থাকি। সরোবর লেক কলকাতার একটি অত্যন্ত পরিচিত ও সুন্দর জায়গা, তাই সেখানে যে এমন ভয়ঙ্কর কিছু থাকতে পারে এটা সে কখনোই বিশ্বাস করত না। একদিন রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই সে লেকের ধার দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লেকের কাছে পৌঁছাতেই সে দেখে, তাকে দেখে একটি কালো কুচকুচে অবয়ব যেন লেকের মধ্যে ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যেই লেকের মাঝখান থেকে একটি হাত উঠে এসে তাকে ইশারা করে ডাকতে থাকে। ভয়ে সে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, দৌড়ে সেখান থেকে চলে আসে এবং তারপর থেকে আর কোনোদিন রাতে সরোবর লেকের ধারে যাওয়ার সাহস করেনি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, তবে আমার মনে হয় সেটি সম্ভবত একটি জলপিশাচ ছিল। এবার কলকাতার কিছু হন্টেড প্লেস নিয়ে সংক্ষেপে বলি। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি কলকাতার অন্যতম আলোচিত হন্টেড প্লেস। এখানে আত্মহত্যার ঘটনার সংখ্যা নাকি অস্বাভাবিক রকমের বেশি। অনেক যাত্রী জানিয়েছেন রাত 11টার শেষ মেট্রো ধরতে এসে তারা অদ্ভুত এক উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ প্ল্যাটফর্মে কাউকে ডাকতে দেখেছেন, যাদের বাস্তবে তারা কাউকেই চেনেন না। ডাফ কলেজ। একসময় কলকাতার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল ডাফ কলেজ। পরে ব্রিটিশরা এটিকে কারাগারে রূপান্তরিত করে, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীকে আটক রেখে নির্মম অত্যাচার চালানো হতো। আজ কলেজটি একটি ভগ্নপ্রায় দালানে পরিণত হলেও অনেকের দাবি এখনও নাকি সেখানে সেই সব শহীদ স্বাধীনতা সংগ্রামীদের আর্তনাদ শোনা যায়। এই ছিল রাসেলদা আমার অভিজ্ঞতা ও সংগ্রহ করা ঘটনাগুলো। আমি ঠিকভাবে গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, তবে অনুরোধ কোনো ভুল হলে ক্ষমা করবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন। ধন্যবাদ। অন্বেষা চ্যাটার্জি, রবীন্দ্র সরোবর, কলকাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা শেয়ার করেছেন এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনি ঘটনা শেয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে।
আছেন? আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এবার একটা অডিও ক্লিপে যাব। যদি অডিও ক্লিপটি ভালো না লাগে আমাকে জানাবেন। আমি চেষ্টা করছি ভালো অডিও ক্লিপ নিয়ে আসার, এবং অডিও ক্লিপ আপনারা অনেকেই পছন্দ করেন না, সেই কারণেই কিন্তু আমরাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের স্টুডিও নিয়ে যাচ্ছি। আশা করছি এই সমস্যার সমাধান আমরা করতে পারবো খুব দ্রুত। আর মাঝখানে একটু সাপোর্ট করবেন যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন তাদের, কারণ আমি বিশ্বাস করি, দেখেন, একটা ঘটনা যখন আমরা পড়ি তখন সেই ঘটনাটা একজন লিখছেন, আমি সেটা পড়ছি, কিন্তু একটা ঘটনা যখন কেউ পাঠান আর সেটা পড়ে তারপরে আমরা বলার চেষ্টা করি, সেখানে কিন্তু একটু ত্রুটি বিচ্যুতি বা একটু পরিবর্তন আসতেই পারে। আর একটা ঘটনা যখন কেউ শোনেন এবং তারপরে বলেন, সেখানেও কিছু অসামঞ্জস্যতা থাকতে পারে, কিন্তু লেখা ঘটনা সরাসরি পড়া আর কারো কাছ থেকে যিনি ঘটনাটি এক্সপেরিয়েন্স করেছেন বা যিনি প্রথম শ্রোতা, তার কাছ থেকে সরাসরি ঘটনা শোনার একটা আনন্দ আছে, এবং সেটা অন্যরকম একটা আনন্দ। আর সেই কারণেই আমরা আসলে অডিও ক্লিপটাকে চাইলেও বাদ দিতে পারছি না। আপনারা আশা করব যে আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি এবং ভালো দলে আছি আপনার মতোই। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ মাহিম খান। তো এটা হচ্ছে আমার ডাক নাম, এবং অরিজিনাল নাম এটা একটু প্রাইভেসির জন্য বললাম না, কারণ এই নামে আমার অনেক প্রাইভেট অ্যাকাউন্ট আছে, মানে এর জন্য আর বলা হলো না। তো যাই হোক, আজকে যে ঘটনা কেন্দ্রীয়, এটা আমার এক বন্ধুকে নিয়ে। তো আমার বন্ধুর নাম হচ্ছে সোহাগ, আর এখন আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো মাঝে মাঝে যোগাযোগ হয়, এখন আর যোগাযোগ হয় না। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই। তো আমার বন্ধু সোহাগ যে সময় ছোট ছিলেন, তখনও আমার বন্ধুর ফ্যামিলি, আমার বন্ধুরা ঢাকায় আসে নাই। এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার উপজেলা শ্রীপুদি, কোন গ্রাম এটা আমার একদমই মনে নেই। তো আমার বন্ধু যে সময় ছোট ছিল, তো ছোট থাকাকালীন ওরা ওর যে বন্ধুরা আছে, মানে আমার বন্ধুরা যে আছে, যে আমার সোহাগের যে বন্ধুরা আছে, ওরা প্ল্যানিং করলো মাছ ধরতে যাবে। তো মাছ ধরতে যাবে বেশ ভালো কথা, যেই কাজ মানে যে কথাতে এই কাজ তো করতেই হবে। তো মাছ ধরতে গেল। তো আমার বন্ধুর যে বন্ধুরা আছে, মানে সোহাগের যে বন্ধুরা আছে, ওরা আগে আগে চলে গেছে এবং সোহাগ পিছে পড়ে গেছে, কারণ সোহাগের বাড়িটা ছিল অনেক দূরে। তো দূরে থাকাকালীন ওর পৌঁছাইতে, মানে যে জায়গায় মাছ ধরতে যাবে, একটা বিলের পাশে একটা বড় ব্রিজ আছে পরিত্যক্ত। তো আমাকে ও যেভাবে বলছে আমি এভাবে বলবো। আর ভিতর মানে ঘটনার ভিতরে যদি কোনো আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর। তো মানে যাওয়ার কালীন, তো এখান থেকে একটু শর্টকাট রাস্তা পড়ে এবং লং রাস্তা পড়ে। তো আমার বন্ধু সোহাগ ও শর্টকাট রাস্তাটা চয়েস করলো। তো চয়েস করার পর আবার অনেকেই গ্রাম অঞ্চলে চিনে, যেটাকে আমার সোন বলে। সোন অনেক লম্বা লম্বা গাছ হয়, ওই সময় অনেক লম্বা লম্বা গাছ ছিল। তো আমার বন্ধু যাওয়াকালীন, মানে তো ওই সময় আরো ছোট ছিল, তো দেখতে পাচ্ছি যে একটা জায়গায় যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো ওর বন্ধুরা গেছে লং রাস্তা দিয়ে এবং ও গেছে হচ্ছে শর্টকাট দিয়ে। তো শর্টকাট যাওয়াকালীন মানে রাস্তাটা দেখলো ক্লিন, কোনো গাতা মাতা কোনো কিছু নাই। তো আগেই বলে রাখি, এখানে একটা মানে তাল ছিল, যেটাকে আমরা বাগান বলি, ওদের ভাষায় তাল বলে বা অনেক ভাষা বলে, যাই হোক। তো ওই
বাগানে ওঠার পর বাগানে অনেক ফল ফল গাছ ছিল, যেমন আম গাছ, পেয়ারা গাছ আর ইত্যাদি ইত্যাদি গাছ ছিল। তো ওই সময় সম্ভবত আমের মৌসুম ছিল। তো যাওয়াকালীন ওই তাল বা যে ক্ষেত আছে বা যেটাই হোক, বাগানে ঢুকলো। যেহেতু না ও ছোট থাকতে সবাই একটু আমের লোভ হবেই। তো আমি মানে ওই বাগানে ঢোকার পর একটা কাঁচা আম পাড়ছে। তো ওই এরিয়ার ভিতরে কোনো মানুষ বসবাস করে না, যে এরিয়ার কথা বলছি। তো কাঁচা আম পাড়ার পর প্রথম একটা মানে আম খাইছে, কাঁচা আম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে, আমাকে এভাবে বলছে। তো পরবর্তী যে আরেকটা আম পাড়ছে, ওইটা হালকা পাকনা পাকনা ছিল। তো আমটা কামড় দেওয়ার পর মানে দেখে ভিতরতে রক্ত পড়ে, মানে কেমন রক্ত বুদবুদ করে। তো রক্ত পড়ে, তো ওইটা ফালাই দিয়া আরেকটা আম নেয়, ওইটাও কামড় দেয়, দেখে সেম কাহিনী, রক্ত পড়ে। তো এটা দেখা ও আমটা ফালাই দেয় এবং হঠাৎ করে ও শুনতেছে একটা গোঙানির আওয়াজ। মানে কোনো ষাঁড় বা গরু যদি পিছন থেকে যদি রাগের মাথায় গোংড়ায় বা কোনো কুকুর যদি গোংড়ায়, যেমন গোংড়ায় করে গোংড়ায়, এরকম একটা সাউন্ড হচ্ছে। তো ও মানে সোজা ইউটার্ন নিল, মানে পিছনের দিকে গড়লো। করার পর দেখলো মানে একটি কালো মহিষের মতো, মানে অর্ধেকটা গরু অর্ধেকটা মহিষ। আগে বলছি ওই এরিয়ার ভিতরে কোনো জনবসতি নেই, কোনো মানুষ বসবাস করে না। তো দেখলো কালো একটা মহিষের মতো দেখতে, এবং চোখ দুটা আগুন লাল টকটকা জল জল করতেছে। তো এটা দেখা মানে একটা দৌড় দিছে, এবং দৌড় দেওয়ার পর মানে ও যেই রাস্তা দিয়ে আসছিল মানে আবার ইউটার্নে আবার ওই রাস্তা দিয়ে গেল। যাওকালীন আমি বলছি রাস্তা কিন্তু একদম ক্লিন ছিল। তো ক্লিন থাকাকালীন মানে দৌড়াইতে ওতে মনে হলো রাস্তাটা ভাই লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ও কিন্তু ভাই ইজিলি কিন্তু ওই বাগানে ঢুকছে, কিন্তু যে সময় দৌড়াচ্ছিল মানে ওতে মনে হলো মানে রাস্তা বড় লং হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, এবং সোনগুলোতে কেমন জানি হয়ে গেল। এবং দৌড়াতে ওর ডান পা একটা মানে গাতার ভিতরে, যেটা গর্ত মাঝে অনেকে অনেক কিছু বলে, পড়ে গেল। এবং পর্যায়কালীন মানে ওর পাটা একটু কেটে যায় এবং রক্ত পড়ে, এবং ওর যে ডান পা যে জুতা ছিল, এই জুতাটাই গাতার ভিতরে ঢুকে যায়। ও আবার কি করে, ওর ডান হাত এই গাতার ভিতরে ঢুকাইয়া এটা বের করতে চায়, মানে জুতার ভিতরে খুঁজে পায় না। পরে ও এভাবেই দৌড়ে চলে আসে। আসার পর ওই সময় মতো মানে সন্ধ্যা হতেছে, মানে শুধু স্তর আগে, যাই হোক। তো পরবর্তীতে আর মাছ ধরতে যায় নাই ও, আর ওর ফ্রেন্ড যে সোহাগ ছিল আর মাছ ধরতে যায় নাই। তো এই কাহিনী গেল। তো এর 2 থেকে 3 দিন পর মানে ওর শরীরে মানে কেমন পরিবর্তন হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে। তো পরিবর্তন এই জ্বর আসে আবার যায়, মানে হঠাৎ জ্বর চলে আসে, আবার হঠাৎ জ্বর চলে যায়, এরকম সিচুয়েশন হয়, মানে পরিস্থিতি হয়। তো একদিন ও মানে ঘুমাচ্ছিল, আমাকে বললো, মামা আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম একটি কালো অবয়ব। আমাকে বলল, তুই প্রথম একটা খাইছিস ভালো কথা, পরে তুই এটা ছিলি কেন? মানে হুমকি দিচ্ছে, তোকে ছাড়বো না, মেরে ফেলবো। এটা দেখে ঘুম থেকে চিৎকার মেরে উঠে ফেলছে, এবং ওর বাবা এবং ওর মা জেগেছিলেন। বলল কি হয়েছে, পরে বলল আমি স্বপ্ন দেখছি। তো এর জন্য একটা পরবর্তী একটা কবিরাজ দেখানো হয়েছিল। কবিরাজ ওদের গ্রামে বিখ্যাত বলে, বাট আমি এই বিষয়ে কতটা শিওর বা গ্যারান্টি আমি বলতে পারবো না, এর জন্য আমি খুবই দুঃখিত।
তো ওই কবিরাজের কাছে নেওয়া হলো এবং কবিরাজ যথাযথভাবে চিকিৎসা শুরু করছে। তো চিকিৎসাটা এরকমভাবে শুরু করছে, একটি অন্ধকার রুম এবং রুমের ভিতরে যেভাবে বলছে আমি এভাবে বলছি। তো রসুন মানে গেতে গেতে যে জিআই তার বলি আমরা, সব এই বাড়ির তৈরির কাজে ঘর সিমেন্টের ব্যবহার করে জিআই তার গুণা, যেটা আমরা বলি গুণা। সো এই গুণার ভিতরে মানে চারো সাইডে রাখা হয় এবং সাদা পাউডারের মতো, এক্সাক্টলি আমি বলতে পারবো না এটা কি ছিল। তো তারপর সাদা পাউডারের মতো পড়া, সম্ভবত আয়াত দিয়ে পড়া, যেভাবে হোক এটা মন্ত্রের মতো কিছু একটা হবে। তো এটা ওর চারো সাইড দিয়ে দেওয়া এবং ওর তিন কোণাতে 3টা মোমবাতি ধরাইছে এবং কিছু আগরবাতি ধরাইছে এবং ওর বাবার মা এক সাইডে, ওর ছোট ভাই আরেক সাইডে। কবিরাজ মন্ত্র পড়া শুরু করছে, যাই পড়ছে তো আল্লাহ ভালো জানে, যা পড়ছে। তো কিছুক্ষণের ভিতরে জিনটা হাজির হয়েছে। তো জিনটা হাজির হওয়ার পরে বলছে, তুই কিসের জন্য এই শিশুটাকে কষ্ট দিতেছস, কারণ কি? তারপর কইলো, ও আমার বাগানে গেছে ভালো কথা, ও প্রথমে একটা আম খাইছে ভালো কথা, ও পরাও 2টা ছিল কেন, এই জন্য আমি দোষ ছাড়ুম না। তো অনেক কষ্ট করার পর, জোরাজোরি করার পর জিনটি যেতে রাজি হয়েছে। 2টি লাল মোরগ, একটি লাল গামছা দিতে হবে, যেহেতু এত কিছু ক্ষতি হয় নাই। তো আমার বন্ধু যে সোহাগ ছিল, যে ওর একাই যেতে হবে মাগরিবের নামাজের পর, ওর একাই যেতে হবে 2টা লাল মোরগ এবং লাল গামছা, যে আম গাছ থেকে ওই যে আম সিরা খাইছে ওই আম গাছের নিচে রেখে সোজা চলে আসতে হবে। আর যদি ভুলেও যদি পিছনে তাকায় তাহলে ক্ষতি হতে পারবে, এটা বলে দিছে। তারপর জিন তো হাজির হয়েছে এবং বের হবে কিভাবে, এখন বলতেছে আমি চলে যাব এই কাম করে, এখন আমার বাইরের সুযোগ দিই। পরে যেটা বললাম আটা না পাউডারের মতো পড়া ছিল, ওইটা কবিরাজ একটু কেটে দেয়, একটু সাইড করে দেয়, রাস্তা করে দেয়। ওই সময় দেখে আমার বন্ধু সরাসরি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর প্রায় বেশ কিছুক্ষণ পর, 2 থেকে 3 ঘন্টা পর, আমার বন্ধুর সোহাগের যে আছে, এটা ওর যে জ্ঞান ছিল, জ্ঞানটা আবার ফিরে আসে। তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়। তো এর পরবর্তীতে কোনো আর সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হয় আর কিছুদিন পর, ওইটাও একটা স্বপ্ন দেখাইছিল। তো ও বলা, ওই যে বলছিলাম পরিত্যক্ত একটি ব্রিজ ছিল, ওই যে খাল বা যে বিলে যে মাছ ধরতে যেত, ওর সাথে একটা ব্রিজ ছিল। ওই ব্রিজে ওঠার পর খেলাধুলা করছিল এবং ও হঠাৎ করে দেখে ওই ব্রিজের নিচে সেম টু সেম একটি কালো মহিষ ওর দিকে তাকিয়ে আছে এবং গোংরাচ্ছে। এটা দেখে ও চিৎকার মেরে এখান থেকে দৌড় দিয়ে চলে আসবো। এই পরের দিন রাত্রে আবার সেম স্বপ্নটা আবার দেখায়, তুই বেঁচে গেছিস, হ্যান তেন পকচকর কইলা আবার চলে গেল। তো আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয় এবং কোনো সমস্যা হয় নাই। তো এর কিছুদিন পর ওর একটা দূর সম্পর্কের সম্ভবত মামা আমার বন্ধুকে বলছিল আমি বিশ্বাস করি না, ওরা বলে জিন্ন ধরছিল, এমন কিছু বলছিল। হঠাৎ করে আসলে এত শক্তি করছিল আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। তো অনেকটা কোদাল রাখা ছিল, কোদালটা নিয়ে ডাইরেক্ট কূপ মারতে ধরছে, কূপ মারছে। তো আল্লাহ রসম রহমত, কূপটা লাগে নাই। এবং আমার বন্ধু ছিল সোহাগ, ওমার গোমরা ছিল এবং চোখ দুটা লাল হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আর কোনো সমস্যা হয় নাই। তো ও যে সময় আবার ঢাকা শিফট করে, আমাদের ফুপির বাসায় যে সময় রুম নেওয়ার পরে আমাকে ঘটনাটা বলে। তো রাসেল ভাই, এই ছিল আমার কাছ থেকে কালেক্ট করা ঘটনা। তো ঘটনা ভাই বাস্তব, আপনি যদি প্রমাণ চান তো আমি আমার বন্ধুর ফোন নাম্বার দিতে পারি এবং
ওর থেকে করতে পারেন, এবং ওর কাছ থেকে একটা ভয়েসে আমি একটা ক্লিপ নিব। তো আমার এই কাহিনীর যদি প্রচার হয়, ইনশাল্লাহ এর পরবর্তীতে আমার আশেপাশে আমাদের ভাই ব্রাদার আমাদের বাড়ি নিয়ে অনেক কাহিনী আছে, ইনশাল্লাহ এগুলো দেওয়ার চেষ্টা করব। তো রাসেল ভাই, আশা করব এটা আমার প্রচার হবে শ্রোতাদের কাছে, এবং এটা যদি প্রচার হয় তো আমাকে একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। অশরীরী দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকের এই পুরো এপিসোডে সবচেয়ে বেশি অংশে ছিল ইমেল স্টোরি, রাইট? তো এইবার আমাদের আরেকটা অডিও ক্লিপে যেতে হচ্ছে। আশা করছি শুনবেন দয়া করে, এবং কমেন্টে যিনি পাঠিয়েছেন তাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারাও আপনাদের কাছের মানুষকে উৎসাহিত করবেন যাতে করে অডিও ক্লিপ পাঠান। এবং অডিও ক্লিপ আমরা চেষ্টা করছি ভালো অডিও ক্লিপগুলো সংগ্রহ করার, এবং খুবই চেষ্টা করছি, কিন্তু আমরা জানেন যে চাইলেও সম্ভব হয় না সব সময়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি আপনি ভালোর দলে আছেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি, এই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমার নাম মিনহাস মাহমুদুল, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন সালটা ছিল 2006 সাল। তখন আমি অনেক ছোট ছিলাম। তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল গানের প্রতি বা গান করা। তো আমার গান স্কুলে সবসময় সব ম্যাডামরা শুনতো, বলতো যে তুই গান করলে সবসময় ভালো হবে। তো সেই সুবাদে এই কথাটা আমার বাবার কানেও আসে। তো আমি গান করতে করতে একসময় মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যাই, আর আমার বাবাও আমাকে একটা গানের ক্লাসে ভর্তি করে দেয়। তো মোটামুটি একটা পরিচিত হওয়ার পরে সব জায়গা থেকে আমাকে ডাকাডাকি করতো। ইভেন্ট আমার একটা গ্রামে আমার খালা থাকতো, জায়গাটার নাম হচ্ছে পানিশ্বর। ওই গ্রাম থেকে হঠাৎ একদিন কল আসে যে আপনার ছেলেকে নিয়ে একদিন আসেন, আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার ছেলে এখানে গান করবে। তো এখান থেকে আমার ঘটনাটা শুরু। তো যেমন কথা এমন কাজ, তখন আমরা এখান থেকে বের হই আমাদের গন্তব্যে। তো এখান থেকে যেতে হলে আমাদের একটা নদী পথ পার হওয়া লাগে। তো ওইখান থেকে আমরা চলে যাই আমাদের ঘাটে। তো ওই ঘাট থেকে আমাদের একটা নৌকাতে আমরা সবাই উঠি। তখন থেকে এই নৌকাটি চলতে চলতে আমি যা দেখলাম, একটা লোক অনেকক্ষণ যাবৎ আমাদের দিকে তাকায় রয়েছে, বিশেষ করে আমার দিকে। তখন আমি অনেক ছোট ছিলাম, তো আমিও ওইরকমভাবে কোনো কিছু বুঝি নাই। তো আমি আমার বাবাকে বললাম যে এই লোকটা এরকমভাবে মাঝে মাঝে তাকাইতেছে। আমরা ভাবলাম চোর বাটপার বা অন্য কিছু। তো তখন তো আমার বয়সটা অনেক ছোট, তো আমি এত কিছু বুঝতাম না। তখন আমরা এই নৌকা দিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা যাবৎ আমরা এই নৌকার জার্নি করলাম। করতে 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 একটা সময় সন্ধ্যা হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যে গ্রামে সন্ধ্যা মানে অনেক রাত্র হয়ে যায়। তো যেহেতু এটা অনেক আগেকার কথাই বলতেছি, আশা করি বুঝতে পারছেন যে তখনকার গ্রামগুলো কীরকম ছিল। তখন আমরা একটা ঘাটে গিয়ে নামতে নামতে আমাদের এখানে প্রায় 6টা 6:30টার মতো বেজে যায়। তখন আমরা যে ঘাটে নামি, এখানেই আমাদের ছিল বড় ভুলটা। তো আমরা যে ঘাটে নামার কথা, মানে আমাদের যে গন্তব্য, ওইখানে আমরা না নেমে আমরা একটা ঘাটে গিয়ে নামি। তো ওই ঘাটে নামার পরে আমরা এখানে তেমন কাউকে দেখি না। আর অন্ধকার, আমরা যত সময় পার হচ্ছে তত অন্ধকার নামতেছে, অত গভীর হচ্ছে। তখন ওইখানকার একজন লোক, মানে আমাদের সাথে 2-1 জন ঘাটে যারা নামছে তাদেরকে বলতাম, ভাই আমরা তো ওইরকম একটা গ্রামে যাব, তো আমরা কিভাবে যাব? তো ওরা বলতেছে, ভাই আপনারা তো ভুল করছেন, আপনারা তো এই ঘাটে নামবেন কেন? আপনারা তো সামনের ঘাটে নামার কথা। এখন তো আপনাদের প্রায় এখান থেকে ঘন্টা 2-1 মতো আপনাদের হাঁটতে হবে, এছাড়া আপনাদের কোনো রাস্তা নাই। তখন আমরা তো সবাই মাথায় হাত, এখন কি করব বুঝতে পারতেছি না। আমার বাবাও চিন্তিত, আমার সাথে আমার কাকাও ছিল, আমরা মোট 3 জন ছিলাম। তো আর কি করার, আর কোনো ওয়ে নাই এখানে যাওয়ার মতো। এখানে কোনো ভ্যান গাড়ি বা কোনো কিছুই আমরা পাচ্ছিলাম না। তো এক প্রকার
মানে সব আশা ছেড়ে দিয়ে আমরা এই গ্রামের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। আর গ্রামটা হচ্ছে মানে আমরা যেই জায়গাতে নামছি ওই জায়গাটা হচ্ছে একটা মানে ধান ক্ষেতের একটা মাঠ, অনেক দূর পর্যন্ত বাড়িঘর দেখা যায়, মানে ধারে কাছে কোনো আর বাড়িঘর নাই। তো আমরা কি আমাদের যে ওইখানকার লোকাল যে মানুষগুলো যা বললো যে আপনারা এখান থেকে আপনারা করবেন, মানে আপনারা এই গ্রামে এই যে আঁকা পাকা পথ আছে, মানে ধান ক্ষেতের যে থাকে মানে লাইল বলে, আমরা গ্রামের ভাষা লাইল বলি আমরা, তো ওই লাইল দিয়ে আমাদের হাঁটা লাগে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে নাকি আরো 1 ঘন্টার মতো হাঁটা লাগতে পারে। তো পুরাটা হাঁটতে হবে আমাদের ধান ক্ষেতের মাঝখান দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন একটা আমরা এই মুহূর্ত দিয়ে আমরা যাচ্ছি। তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যে। আমাদের যে লোকটা বললো যে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ওই সামনে নাকি একটা বাজার পড়ে, তো বাজারের কাছাকাছি যাইতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। তাহলে বুঝতে পারছেন যে এক তো রাত গভীর হচ্ছে, তারপর আমরা একটা অচেনা জায়গা, আমরা যে জায়গাতে আমরা চিনি না ওই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম আমাদের এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে 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 তখন প্রায় 7টার মতো বেজে গেছে। আর অনেক অন্ধকার, এখানে কোনো ধরনের কোনো ইলেকট্রিসিটি কিছু নাই, সব দিক দিয়ে হচ্ছে মাটির ঘর। তো হাঁটতে হাঁটতে আমরা একটা সময় দেখলাম কি আমরা সামনে কি আছে আমরা দেখতে পাচ্ছি না, এতই অন্ধকার। তো আমরা আমাদের অনুমান করে আমরা পা ফেলতেছি। তো এরকম সময় হঠাৎ মনে হয়েছে যে আমাদের সাথে আরো কেউ আমাদের সাথে সাথে হাঁটতেছে। আমরা 3 জন ছাড়া এই মাঠের মধ্যে আর কেউ নাই, মানে এই ধান ক্ষেতের মাঝখানে আমরা বর্তমানে আছি, আর কোনো দিকে কোনো বাড়িঘর নাই। আমার আব্বা বলতেছিল যে মনে হয় কোনো একটা সমস্যা, বা আমার কাকাকে বলতেছিল যে ভাই আপনি কি কোনো শব্দ পাইতেছেন? তো হ্যাঁ, আমিও তো একটা শব্দ পাইতেছি, তো এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, তাহলে এই শব্দগুলা কিসের? তো আমরা এইভাবেই ওইগুলা তোয়াক্কা না করে আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 একটা পকার দেখলাম ধান ক্ষেতের মাঝখানে মানে বিকট শব্দ হইতেছে, মনে হইতেছে ধান ক্ষেতের মাঝখানে মানে কি বা কিছু একটা আছে যা ধান ক্ষেত্রে রেখে উল্টায় পাল্টায় ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো আমরা তো ভয়ে প্রায় একত্র হয়ে গেছি সবাই। তো আমরা তো আসলে কি এখানকার মানুষজন কিরকম বা এখানে কি কি ঘটে বা আমরা কিছু জানি না। তো আমরা তো ভয় পাওয়ারই কথা। তো আমরা এরকম ভাবে আমাদের বুকে সাহস নিয়ে আমরা আল্লাহ করতে করতে বিভিন্ন সূরা কেরাত পড়তে করতে আমরা সামনের দিকে হাঁটতেছি। তো আমরা যদি হাঁটি অতি মনে হচ্ছে আমাদের পিছনে আরো কেউ আসতেছে, বা 10-12 জনের মতো পায়ের শব্দ আমরা শুনতে পাইতেছি। কিন্তু আমরা পিছনে যেমন তাকাই দেখি কিছুই নাই, সবকিছু স্বাভাবিক। তো এইভাবে প্রায় 1 ঘন্টা আমরা মানে এই ধান ক্ষেতের মাঝখানে হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যের দিকে আগাইতেছি। কিন্তু আমাদের আসলে গন্তব্য কোথায় বা কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো এটা আমরা বুঝতেছি না। তো কথা নাই বার্তা না, হুট করে একটা সামনে একটা লোক আমার সামনে আইসা পড়ে, বলতেছে আসসালামু আলাইকুম, আপনারা কে? তো আমার আব্বা বলতেছিল যে আমরা তো ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসছি, আমরা ওইরকম গ্রামে যাব, তো আমরা অন্য একটা জায়গাতে আমরা নৌকা নিয়ে নামি, তো এই জন্য আমাদের এই পথ দিয়ে নাকি আমাদের যাইতে হবে, আমাদের এখানকার লোকাল মানুষজন বলছে। ও ভাই আপনারা তো ভুল করে ফেলছেন, তো যাই হোক সমস্যা নাই, আমিও ওই পথ দিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথে চলেন। তখন ওই লোকটা আমাদেরকে নিয়ে এক প্রকার মানে ফেরেশতার মতো এসে আমাদেরকে এই রাস্তাটা পার করছে। মানে আমরা কি করছি, যে ধান খেতে মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, মানে আমরা একই জায়গা থেকে অনেকবারই হাঁটছি, এই জন্য আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারি নাই। তো যাই হোক আল্লাহর অশেষ মেহেরবানি আমরা এখান থেকে চলে গেলাম। আমাদের যে বাজারের কথা বলছে, একটা বাজার ছিল, ওই বাজারে গিয়ে আমাদের উঠতে হবে। তো ওই বাজারে গিয়ে আমরা এক প্রকার উঠলাম। তো আমাদের সাথে কোনো লাইটার বা কোনো কিছু ছিল না, তার আপনি বুঝতে পারছেন 2006-এর কথা আমি বলতেছি। তো ওই সময়কার অনেক প্রযুক্তি আমাদের হাতে ছিল না। তো এখান থেকে আমরা যখন বাজার যাই, তো বাজারের মধ্যে আপনারা চিনবেন যে একটা ম্যাচ লাইট থাকে, ম্যাচ লাইটের পিছনে একটা লাইট থাকে। তো ওইরকম একটা ম্যাচ লাইট নিয়ে আমাদের যাত্রাটা আবার শুরু করি। কারণ ওইখান থেকে আমাদের আরও 40 মিনিটের মতো আরেকটা রাস্তা আছে, যেটা আমাদের আঁকা পাকা পথ দিয়ে যেতে হবে। যদি ওইটা একটা লোকাল এলাকা, মানে মানুষের বাড়িঘর আছে, ওইরকম একটা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখান থেকে আমাদের আসল মানে বিপত্তিটা ঘটে। তো আমাদের ওই লোকটা বলতেছে আপনারা এই রাস্তা দিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে আপনারা ডানে যাবেন, ওইখানকার ডানে গিয়ে যে কোনো বাসাতে আপনারা বললেই চলবে যে আপনারা যেই জায়গায় যাইতে চাইতেছেন এই জায়গায়। মোটামুটি আপনারা অনেক আগে গেছেন, কিন্তু অনেক দূর, প্রায় 40-50 মিনিটের মতো লাগবে আপনার হাইটে যেতে, বা এখানে কোনো ধরনের কোনো কিছু নাই। কারণ সন্ধ্যার আগেই সবকিছু ব্যান, একমাত্র ব্যানই থাকে এখানে, আর ব্যান ছাড়া কিছুই পাওয়া যায় না এখানে। তো যাই হোক, তো আমরা যে কথাই কাজ আমরা ওইভাবে ওই বাজার থেকে হাঁটতে 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 আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো
একটা সময় দেখা গেল আমরা ছাড়া ওই রাস্তার মধ্যে আর কোনো মানুষ নাই, এরকম একটা রাস্তায় আমরা পৌঁছাই গেছি। আর ধারে কাছে কোনো বাড়িঘর নাই, চারদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে একটা রাস্তা। ওই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। তখন আমাদের সামনে একটা বড় একটা বট গাছ, মানে অনেক পুরানো বড় বড় বট গাছ থাকে না, তো ওই বট গাছ আমাদের সামনে পড়লো। আর বট গাছের চারিদিকে অনেক অনেক ঝোপ ঝাড় ডালপালা অনেক কিছু এখানে। তো আমরা দেখলাম কি ওই বট গাছের অপোজিটে আরেকটা মন্দির আছে। তো এখানে দুজন মানুষকে দেখলাম এখানে মন্দিরে বসে কি জানি করতেছিল। তো আমরা ওই দিকে মানে খেয়াল না করে আমাদের যে রাস্তা, ওই রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম। তো এখান থেকে আমরা আমাদের রাস্তা হাঁটা শুরু করলাম। তো আমরা একটা রাস্তা ধরে হাঁটতে 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 ঘুরে ফিরে দেখলাম আমরা আবার এই মন্দিরে আইসা ঠেকছি। তো এইভাবে আমরা 3-4 বার আমরা একই রাস্তার মধ্যে পাক খাইতেছি। তো আইসা দেখি একটু আগে যে লোকগুলো এখানে ছিল, তো এই লোকগুলো এখানে নাই। তো এটা আমরা এক প্রকার স্বাভাবিকভাবেই দেখলাম। তো তখন আমার আব্বা বলতেছিল যে ভাই, মানে আমার কাকাকে বলতেছিল যে ভাই, আপনি একটা বিষয় খেয়াল করছেন যে আমাদের সাথে কি হইতেছে, যে এখানে আমরা আসার পর থেকে কিন্তু আমরা একই রাস্তা দিয়ে 3-4 বার কিন্তু একই মন্দিরের সামনে আইসা আবার মানে আমরা দাঁড়াইতেছি। আসলে আমাদের মনে হয় কোনো কিছু একটা হইতেছে এই জায়গাতে। তখন এই আমরা আল্লাহ জিকির টিকির করে বা বিভিন্ন সূরা কেরাত পরে আমরা দেখলাম কি যে আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি ওই রাস্তার বাম পাশে আরেকটা রাস্তা আছে। আমাদের হঠাৎ করে এটা আমার চোখে পড়ছে। তো আমি এখন ছোট ছিলাম, আমি বলছি আব্বা, তো ওইখানে তো আরেকটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে চলেন আমরা যাই। তো ওই রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম। তো সাথে দিয়ে একটা কবরস্থান, তো ওই কবরস্থানের পাশ দিয়ে আমরা গেছি। আর এখানে বিভিন্ন শব্দ হইতেছিল, কিন্তু আমরা কোনো চোখে কোনো কিছু দেখতেছি না, মানে আমরা অনুমান করে আমরা রাস্তাটা হাঁটাহাঁটি শুরু করতেছিলাম। তো এই দিক দিয়ে হাঁটতে 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 সামনে গিয়ে দেখি একটা মানে খাত বা একটা কি বলে, মানে একটা গোদারা ঘাট, মানে আমরা গ্রামের ভাষায় যেটা বলি এরকম একটা। ওই পাশেও পানি, এই পাশেও পানি, আর মাঝখান দিয়ে একটা খালের মতো গেছে। তো ওইটা পার হইতে গেলে আমাদের পানিতে নামতে হবে। আর এটা বেশি দূরত্ব না, প্রায় 10 ফুটের মতো গ্যাপটা। তো এখানে তো অনেক পানি, তো আমরা তো কিভাবে নামবো। তখন আমরা এই পাশে এসে বসে রয়েছি। আর আমার বাবা চিন্তা করতেছে যে কি একটা বিপদের মধ্যে পড়লাম, এখানে এসে আবার দেখতেছি পানি, এখান কিভাবে পার হইব। কারণ দিনের বেলা এখানে একটা নৌকা থাকে বা একটা ব্যবস্থা থাকে, তো হয়তো আমরা এটা দেখি নাই বা আমরা পাইও নাই। তো এখান থেকে আমি দেখছি কি যে একটা দড়ির মতো কিছু একটা আমার পায়ের সাথে আটকে ছিল। তো ওই দড়িটা যখন টান দিছে, তো ওই পাশে দেখলাম একটা ভেলার মতো কি জানি আমার সামনে আসতেছে। তো এটা হচ্ছে যারা গ্রামে এই ছোট রাস্তাটা পার হয়, মানে এই খাদরা বা খালটা, তো এটা এই ভেলা দিয়ে তারা যাতায়াত করে। তো আমি টান দেওয়ার পরে ওই ভেলাটা ওই পাশ থেকে এই পাশে আসছে। তখন আমরা কি করছি, 3 জনে এই ভেলাটাতে পার হয়েছি। তারপর হচ্ছে বালুর মাঠ পরে একটা সামনে আমাদের হাঁটতে হাঁটতে, আর হচ্ছে সাইড দিয়ে হচ্ছে আপনার এই কি বলে, মানে ইট খোলা, বড় বড় ইট খোলার একটা কারখানা ছিল এখানে, অনেক পরিত্যক্ত ইট খোলাটা। তো হাঁটতে 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 আমি আর আমার বাবা যখন হাঁটতেছিলাম, তো পিছনে দেখলাম যে আমার কাকা নয়। তখন আমার বাবা তো বলছে, এই তোর কাকা কই? আমি বলতেছি, না আব্বা, আমি তো কাকারে দেখতেছি না, কোথায় জানি। তো এই কি বলস? পরে পিছনে থাকে দিই এক ডুবার মধ্যে আমার কাকা পড়ে আছে। আমার কাকা প্রায় কোমর পর্যন্ত ডুবার মধ্যে পড়া মানে হাঁপাইতেছে। তো এটার দিকে তো আমাদের মানে পানি একদম শুয়ে গেছে কলিজার। তো আমার আব্বা ধুইরা গিয়া আমার কাকাকে উঠাইছে। ওঠানোর পর এখানে ওনার একটা সাইডে নিয়ে পানি টানি পরিষ্কার করে, তখন ওনাকে নিয়ে আবারও হাঁটা দিছি। এখন আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি আমরা চলে আসছি। তখন অনেক দূরে একটা বাড়ি দেখা যেতেছে, প্রায় 10 মিনিটের মতো দূরত্ব। যে বাসাটা দেখা যেতেছে 10 মিনিট হাঁটলে ওই বাসার কাছে আমরা যেতে পারবো। তো ওইখান থেকে দেখলাম যে অনেকে লাইট, মানে হারিকেলের যে লাইটগুলা থাকে, মানে আলোগুলা থাকে, ওই হারিকেলের আলোগুলা দেখা যেতেছে। তো এখান থেকে আমরা ওই হারিকেলের যে আলোটার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম। তো ওইখানকার মানুষ যারা মনে করতেছে আমরা হয়তো বা ডাকা, তো ওইখান থেকে তারাও চিৎকার চেঁচামেচি করে আমাদের সামনে আসতেছিল, মনে করেন যে লাঠি সোটা এইগুলা নিয়ে। তখন আইসা যখন দেখতেছে যে আমরা আসলে একটা জায়গা থেকে আসছি, আমাদের পোশাক আশাক দিকে তারা বুঝতে পারছে।
যে আমরা এই শহর থেকে আসছি, তখন ওনাদের কাছে আমরা বলছি যে আমরা বম্বে থেকে আসছি, এটা গানের কনসার্টে যাব বা একটা গানের প্রোগ্রাম আছে ওইখানে আমরা যাব। তখন পরিচয় দেওয়ার পরে ওই মহিলাটি যে হারিকেন নিয়ে আইছিল, ওই মহিলাটি বলতেছে আসলে আপনারা তো অনেক বড় বিপদ থেকে বাঁচছেন, কারণ যেখান দিয়ে আপনারা আসছেন আপনারা ভুল পথে আসছেন, আর একটা রাস্তা ছিল ওই ওপর দিকে, তো ওই রাস্তা দিয়ে আপনারা আসা দরকার ছিল কিন্তু আপনারা ভুল রাস্তা দিয়ে আসছেন, এই জন্য আপনাদের সাথে এরকম কিছু করছে, আপনাদের হয়তো বা আল্লাহ সহায় ছিল, এই জন্য কোনো কিছু হয় নাই। তখন ওই মহিলাটি বাসা থেকে আরেকটা পুরুষ লোক বের হয়ে আমাদেরকে গন্তব্যে নিয়ে যায়। তখন আমাদের যে খালা, যার বাসাতে আমরা আসলে যে গানের জন্য গেছিলাম বা গানের প্রোগ্রাম ছিল, তো উনি বলতেছে যে আপনাদেরকে তো ফোন দিছি, ফোন পাচ্ছি না, হ্যাঁ, তো অনেক কিছু। তখন তো আসলে বাটন ফোন ছিল, তো আমার আব্বু ওই যে মোবাইল সাইলেন্ট করে রাখছিল, ওইটাও খেয়াল করে নাই, বা ফোনের বিষয়টা যে এটা একদম মনেই করে নাই। তো যাই হোক, তো অবশেষে আমরা এখানে পৌঁছানোর পর ওইখানে একটা হুজুর আইসা বলতেছে আচ্ছা কার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন ওই হুজুরটা বলছে যে আসলে আপনাদের সাথে হয়তো বা আপনাদের আল্লাহ সহায় ছিল, এই জন্য কোনো কিছু হয় না, কিন্তু ওইখানে আপনারা যেই বট গাছটা দেখছিলেন ওই গাছটা হচ্ছে দোষী, ওইটার বিকালের পর থেকে কেউ এখানে যায় না, আপনারা তো রাত্রে গেছেন, তো আপনাদের সাথে কি হয়েছে না হয়েছে, কিন্তু হুজুর এখান থেকে বলে দিচ্ছে যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারতো, কিন্তু আপনাদের সাথে আপনাদের হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল, এই জন্য কোনো কিছু হয় নাই। আর এই যে পিচ্চি ছেলেটা, ওর কাছে একটা তাবিজ, হয়তোবা এই তাবিজটার কারণে মানে বাইচা গেছে, তো এরকম একটা কিছু বললো আর কি আমাদেরকে। তো অনেক আগেকার ঘটনা, তো আমার এত কিছু মনেও নাই। তো আমার হাতে আমার একটা তাবিজ ছিল, যদিও আমি এগুলা বিশ্বাস করি না, কিন্তু ওই হুজুর বলতেছে ওই তাবিজটার কারণে নাকি আমরা নাকি সুন্দরভাবে নাকি ওইখান থেকে মানে বাইচা আইতে পারছি না, এটা কিন্তু এখানে বাঁচার আশঙ্কা নাকি কম। এখানে নাকি প্রতি বছরে কেউ নাকি এখানে মারা যায়, বা কোনো কারণ ছাড়া নাকি কোনো না কোনো মানুষের ক্ষতি হয় এই জায়গাতে। তো ধন্যবাদ রাসেল ভাই, তো আমার ঘটনাটি ছিল এটাই। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। বেশ কিছুদিন ধরে আপনাদের বলছিলাম যে আমরা চাচ্ছি সারা বাংলাদেশে আমাদের স্টুডিওগুলো ছড়িয়ে দিতে, যাতে আপনারা একেবারে কাছাকাছি কোথাও এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করে যেতে পারেন। আর সেই উদ্যোগ থেকেই সাবিত আর সিফাত মিলে ময়মনসিংহ আর তার আশেপাশের এলাকার ঘটনাগুলো সংগ্রহ করছেন। এদিকে রোহান করছেন কুষ্টিয়া অঞ্চলের ঘটনা। আমরা আস্তে আস্তে আরও অনেক জায়গাতেই যাব, আমাদের একটু সময় দেবেন দয়া করে। তো রিসেন্টলি একটা ঘটনা সাবিত রেকর্ড করেছেন স্থানীয় একজন স্টোরি টেলারের কাছে। আমরা সরাসরি তার কাছে যাব, চলুন শুনে আসি ঘটনাটা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ স্টুডিও সেটআপ থেকে। আমাদের সাথে আজকে ময়মনসিংহ স্টুডিওতে উপস্থিত আছেন একজন গেস্ট। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের গেস্টের ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আল মারুফ বলছি ময়মনসিংহ থেকে। রাসেল ভাই আশা করি ভালো আছেন, শ্রোতারা সবাই সুস্থ আছেন। তো আজকে আমি এখানে আমার ভাস্তি সম্পর্কের দুইজনের ঘটনা বলবো। একটা হচ্ছে আমি উপস্থিত ছিলাম সরাসরি, আমি নিজে দেখেছি, আরেকটা হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শুনেছি। তো তার আগে কিছু সারাউন্ডিংস ব্রিফ করা উচিত আমি মনে করি। তো আমার যে পরিবার বা আমার যে কি বলে বংশ গোষ্ঠী, এর মধ্যে বেশ কিছু এরকম ঘটনা আমি শুনতে পেরেছি। কারণ হচ্ছে আমার দাদা ছিলেন বড় একজন আলেম, তার বাবা বড় বাবা আরও বড় আলেম ছিলেন। আমার এক ফুফা আছেন, উনিও খুব পরহেজগার ব্যক্তি, উনিও জিন নিয়ে রুকিয়ে টুকিয়ে করতে পারেন, ওনারও কিছু সারাউন্ডিংস ঘটনা আছেন। তো এইসব কারণে আমি ঘটনাগুলোর সাথে লোকমুখে শুনে হলেও খুব ভালো রকম পরিচিত। আমি ছোট থাকতে আমার নানুর বাসায় বেশ কিছুদিন সময় কাটিয়ে
পরে আমরা সেপারেট বাসা নিতে পেরেছিলাম। ওইখানে আমার অনেক সময় গেছে। পাশেই ছিল আমার ফুপুর বাসা। ময়মনসিংহের যারা পুরাতন প্রাচীন লোকাল লোক তারা জানবেন, গ্রেটার ময়মনসিংহ শহরটা, শহরতলির সর্বপ্রথম 5 তলা ছিল আমার ফুপার। ভবনটির নাম হচ্ছে জান্নাতাবাদ ভবন। এটা চুন সুরকি দিয়ে করা বিল্ডিং, তখনও সিমেন্ট হয়নি, স্বাধীনতার পরপর বা আগে এই বিল্ডিংটা করা। তো হচ্ছে এই বিল্ডিংটার সামনে ছিল একটা বড় পুকুর। এই পুকুরের এক কিনারে ছিল একটা তাল গাছ। এমনকি ভর দুপুর বেলায়ও আমাদের এই তাল গাছের নিচে যাওয়া নিষিদ্ধ ছিল। ছোট থেকে আমাদেরকে এইভাবেই বড় করা হয়েছে। রাতে ওই তাল গাছের নিচে দিয়ে যদি বড়দের সাথেও আমরা যেতাম, বড়রাও দেখতাম কেমন যেন নার্ভাস হয়ে যেত। এই তাল গাছটাকে সবাই এড়িয়ে চলতো। তাল গাছটা দীর্ঘদিন কাটা যায়নি, কাটতে গেলে কেউ না কেউ অসুস্থ হয়ে যেত। তো এটা মোটামুটি ওই এলাকায় এস্টাবলিশড যে তাল গাছটার সাথে কিছু একটা ছিল। এখন তাল গাছটা নেই, ওই জায়গায় একটা বড় বিল্ডিং হয়েছে, এখন কোনো সমস্যা নেই। পরে ফাইনালি কাটা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই তাল গাছ ঘেরা একটা রহস্য আমাদের ছিল। তো যেই দিনের ঘটনা আমি বলছি, তখন আমিও ছোট। আমার চেয়ে 6 বছরের ছোট হচ্ছে আমার এক ভাস্তি। এই ভাস্তির সাথে ঘটা ঘটনা ওই দিন হয়েছিল কি, ওই তাল গাছের একটা তাল, একটা বা কয়েকটা তাল নিয়ে আমার ফুপি পিঠা বানাচ্ছিল। পিঠা বানানোর এক পর্যায়ে পাশে, তখন আমার ভাস্তি হচ্ছে অলমোস্ট নিউবর্ন, 1-1.5 মাস বয়স হবে। পিঠা বানাচ্ছে পাশের ঘরে, এই ঘরে ছিল। রাত হয়ে গেছিল পিঠা বানাতে বানাতে অনেক। ভাস্তি স্বাভাবিকভাবে শুয়েছিল। তো আমার যে ভাবি আছেন উনি পিঠার কাজে হেল্প করতেছেন। হঠাৎ করে হচ্ছে কি, ভাস্তি অস্বাভাবিকভাবে কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করার এক পর্যায়ে যখন তাকে একটু ভালো রকম অ্যাটেনশন দেওয়া হলো, তার কেমন যেন একটা শরীরের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম। এই ধরনের ঘটনাগুলো আমি পরে আরেকটা ঘটনা এটার সাথে যুক্ত করে বলবো। তো আমি জানি যে এই ধরনের ঘটনাগুলোতে বাচ্চার যে শারীরিক অবয়ব বা কালার আছে এটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়। তো ওই পিঠা, ওই তাল গাছের পিঠা ছিল। তো ওই তাল গাছের পিঠার জন্য আবার ওই দিন দরজাটা, তাদের সদর দরজাটা খোলা ছিল, যেটা সরাসরি পুকুরের দিকে মুখ করা, এবং ওই পুকুরেরই কিন্তু একটা কিনারে হচ্ছে ওই তাল গাছটা। তো ভাস্তি এরকম খুব অসুস্থ হয়ে পড়েছে এবং শরীরের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার লালের মতো দেখা যায়, একবার নীলের মতো দেখা যায়। তাকে সরাসরি রাতের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, প্রথমে মেডিকেল চিকিৎসার জন্য। তো মেডিকেলি যত ধরনের সিমটম নিতে হয় ডাক্তারদের, রাতে তো সাধারণত ডিউটি ডাক্তার বা বড় প্রফেসর থাকেন না। প্রফেসর থাকলে এমন কোনো সিদ্ধান্ত দিতেন কিনা আমি জানি না। তো ইন্টার্নরা যারা ছিলেন তারা নর্মাল যত সিমটম আছে সব চেক করে বাচ্চাকে বললেন যে বাচ্চার এই ধরনের কোনো সমস্যা নাই। এর মধ্যে একজন ইন্টার্ন ছিলেন, সে ইসলামিকভাবে মনে হয় অ্যাক্টিভ ছিলেন, দাড়ি ছিল। তো উনি বলেছিলেন ইয়াকে, আমার যে ভাই আছেন, ফুফাতো ভাই, ওনাকে বলেছিলেন যে এটা আমার মনে হচ্ছে একটু অন্য ধরনের সমস্যা, আপনি একটু হুজুরের সাথে কনসাল্ট করবেন প্লিজ। তো তারা হাসপাতাল থেকে অগত্যা চিকিৎসা না পেয়ে, মানে চিকিৎসা নেই তো সমস্যা নাই, চিকিৎসা কি করবে, তারা তখন বাসায় নিয়ে চলে আসছে। বাচ্চা তখন এরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সমানে কান্না করছে, অস্বাভাবিক কান্না, হাত পা খিচ দিয়ে আনছে, হাত পা বেঁকে যাচ্ছে, এরকম একটা ঘটনা। তখন জরুরি ভিত্তিতে আমাদের যে পাটগুদাম ব্রিজমোর মসজিদের যে বড় হুজুর আছেন, আব্দুল কাসিম সাহেব, ওই কাসিম সাহেবকে ডেকে নিয়ে আসছেন, বড় হুজুরকে। বড় হুজুর এসেছেন, তারপরে হচ্ছে রুকিয়া করেছেন, ঝাড়ফুঁক করেছেন, সূরা পড়েছেন, ফু দিয়েছেন। কিছুক্ষণ চিকিৎসা ইসলামিক পদ্ধতিতে চললো, পরা পানি দিল, ঝাড় করা পানি, ফুক করা পানি, এটা খাওয়ানোর পরে বাচ্চাকে এটা দিয়ে শরীর টরীর মুছে দিয়েছে বা এরকম কিছু। তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। তো এই ঘটনাটা এখানেই শেষ। কিছু তো একটা ঘটেছিল সেই রাতে, ওই তালগাছ ঘেরা রহস্যের জন্য পুরাতন বাড়ি। তো ভাস্তি এরকম হয়ে গেছিল। আর যে ঘটনাটা এটার সাথে আমি লিঙ্ক করব, যে ঘটনাটা হচ্ছে আমি আমার আম্মুর মুখ থেকে শুনেছি আমার আরেক ভাস্তির জন্য। তখন আমি হইনি, আম্মু নিউলি ম্যারিড। তারা বেড়াতে গেছিল হালুয়াঘাটে, সেই সীমান্তবর্তী কোনো একটা গ্রামে। সেখানে হচ্ছে আমার ফুপার কথা যে বললাম, আমার ফুপা হচ্ছে ঝাড়ফুঁক করেন বা জিন নিয়ে রুকিয়া করেন, ওনার সরাসরি নাতি, ওনার ডিরেক্ট নাতি, আমার দূর সম্পর্কের ভাস্তি হয়। আশা করি আফসারা আন্টিও ঘটনাটা শুনবেন। উনি আমার বয়সে বড় বিধায় ওনাকে আন্টি ডাকি, কিন্তু উনি পদে হচ্ছে আমার ভাস্তি। ওনার সাথে নিজের সাথে ঘটা ঘটনা, যেহেতু ফুপা এইসব জিন বা এই সাবজেক্ট নিয়ে কাজ করতেন, তো ওনাদের হয়তো বা একটা আক্রোশ ছিল ফুপার প্রতি বা তার অনিষ্ট করার জন্য একটা অপচেষ্টা চলতো। তা আম্মু বলল এরকম একটা সন্ধ্যার আগের রাতে হঠাৎ করে আফসারাকে
অ্যাটাক করে বসলো বা পোজেস করে বসলো কোনো একটা বেল গাছের নিচ দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন। এই গাছটাকে অনেকে সমস্যা বলতো। তো এই যে অ্যাটাকটা করলো, আমার আম্মু এইভাবে বলেছে যে আমি আমার জীবনে এই ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষদর্শী আমি হইনি। আমার হাতে নেওয়া আফসারাকে আমি কোলে নিয়ে রাখছি, আমার কোলের মধ্যে বাচ্চা একবার লাল হয়ে যাচ্ছে, একবার নীল হয়ে যাচ্ছে, একবার হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, র্যাপিডলি কালার চেঞ্জ করতেছে। আর এই যে কান্না তো থামে না, সে এক বিভৎস ঘটনা, বাচ্চা মারা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। আম্মু বলতেছে আমার কোলে আমি হাতে দেখতেছি যে সমানে কালার চেঞ্জ হচ্ছে এরকম থেকে থেকে। তো এটা তো আর একবারে ডিপ পার্পল হয়ে যাবে না, ওই একটা নীলাভ ধরন চলে আসে, অক্সিজেন কম হয়ে গেলে যেরকম হয়, আবার একটু বেশি রক্ত সঞ্চালন হয়ে গেলে একটা লাল কালার হয়ে যায়, এরকম হয়ে গেছে। তখন ফাইনালি ফুপাকে কল দেওয়া হলো, ডেকে পাঠানো হলো আর কি। ফুপা আশেপাশে ছিলেন কোথাও হয়তো বা, ফুপা আসলেন। ফুপা তো রুকিয়ার এক্সপার্ট। তো ফুপা যেটা করলেন, বাচ্চার যে ছোট আঙ্গুল আছে বা কনিষ্ঠার মধ্যে নখ দিয়ে চাপ দিয়ে ধরে কিছু রুকিয়া করলেন, সূরা পড়লেন। তো এই ধরনের কিছুক্ষণ রুকিয়া করার পরে আস্তে করে কান্না থেমে গেল। তো যেই ব্যাপারটাই ছিল এটা হয়তো বা চলে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। তারপরে আর সমস্যা হয়নি, হয়তো বা একটু জ্বর ছিল কয়েকদিন, তারপরে বাচ্চা সুস্থ হয়ে গেছে। কিন্তু এখনো আম্মু বলে যে এটা আমার এখনো চোখে ভাসে যে এইভাবে কিভাবে একটা বাচ্চার র্যাপিড ভাবে কালার চেঞ্জ হতে পারে, এইভাবে অস্বাভাবিক কান্না, হাত পা খিচ দিয়ে নিয়ে আসে। এই দুইটা ঘটনা একসাথে বলার কারণ হচ্ছে একটা নির্ধারিত কোনো সত্তা বা শ্রেণী হয়তো বা বাচ্চাদের উপর প্রচেষ্টা বেশি করে বা সিমটমটা এই একই টাইপের হয়। আমাদের শ্রোতাদের মধ্যে অনেকে হয়তো লিঙ্ক করতে পারবেন, তাদের আল্লাহ না করুক তাদের বাচ্চার সাথে বা তাদের আত্মীয় স্বজনের কোনো বাচ্চার সাথে হয়তো বা দেখবেন যে একই টাইপের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর সিকোয়েন্সটা কমন, এরকম হয়ে যাচ্ছে। হয়তোবা আগে বেশি হতো, এখন কম হয়, কিন্তু হয় না যে তা না। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে অন্য কিছু বলা হতে পারে, ইসলামিকভাবে বিশ্বাস থাকলে বা ধর্মীয় বিশ্বাস থাকলে এই ঘটনাকে অন্য কিছু বলা হতে পারে। ধন্যবাদ রাসেল ভাই। এই ছিল আজকের আমার এইখানের ঘটনা আমার বাস্তিদেরকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা দেওয়ার জন্য। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রাসেল ভাইয়ের কাছে। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে আমাদের। আমরা আবারও ফিরে আসবো আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।